আসসালামু আলাইকুম। মার্চ ফরওয়ার্ডের আজকের সুপ্রিয় বিসিএস পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের সাথে আছে আজকে আমি এম ওবায়দুল্লাহ চৌধুরী। আজকে আমরা বিসিএস প্রিপারেশন সম্পর্কে, বিসিএস এর এ টু জেড, আমরা বিসিএস এর সবকিছু বিষয়েই আলোচনায় নিয়ে আসবো ধারাবাহিকভাবে। এর মধ্যে আজকে আমরা প্রথম আলোচনার জন্য বিষয়বস্তু নির্বাচন করেছি আজকে মার্চ ফরওয়ার্ড বিসিএস প্রস্তুতি কৌশল 1। বিসিএস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেতে হলে একটি সেশনই যথেষ্ট নয়, এটার জন্য ধারাবাহিকভাবে কয়েকটা সেশনের প্রয়োজন হবে। এই সেশনগুলোর মধ্যে প্রথম সেশনটা আমি আজকে কন্ডাক্ট করার চেষ্টা করছি আপনাদের সাথে থেকে। আপনারা সবাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা কমেন্ট থেকে বাছাই করা প্রশ্নগুলোর উত্তর দেব। আজকে পারলে আজকেই দিয়ে দেবো, যেগুলো পারবো না বা যেগুলো আমাদের সময় দরকার হবে সেগুলো আমরা ধারাবাহিকভাবে এরপর আপনাদেরকে সময়ে সময়ে আমাদের ধারাবাহিক আলোচনাগুলোর মাধ্যমে আপনাদেরকে আপডেট করার চেষ্টা করব। আজকে বিসিএস প্রিপারেশন। বিসিএস মানে হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। আপনারা সাইটটার দিকে তাকান, মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স, বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কৌশল। বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কৌশল। যারা আজকে আমার আলোচনা শুনছেন তারা সকলেই একটা কাগজ কলম নিয়ে বসবেন। কাগজ কলমে যেখানে প্রয়োজন হবে, আমি চেষ্টা করব আলোচনার মাধ্যমেই জিনিসটা নিয়ে আসার জন্য। এরপরে যতটুকু প্রয়োজন হবে বা যতটুকু প্রয়োজন ফিল করবেন, এটা একটু নোট নিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপনার এটা কাজ করতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়। তো বিসিএস প্রিপারেশন সম্পর্কে, বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কৌশল, বিসিএস প্রিলিমিনারি হচ্ছে টোটাল বিসিএস এর একটা পার্ট মাত্র। আমরা ধারাবাহিকভাবে বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত, বিসিএস ভাইভা সবগুলো বিষয় নিয়ে আলোচনার আশা রাখি। আমরা শুরুতেই আপনাদেরকে বিসিএস সম্পর্কে কয়েকটি প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখতে চাই। বিসিএস, আমাদের এখানে লক্ষ লক্ষ বিসিএস ক্যান্ডিডেট আছে যারা বিসিএস পরীক্ষা দেয়, প্রিলিমিনারি পরীক্ষা দেয়, লিখিত পরীক্ষা দেয়, ভাইভা পরীক্ষা দেয়। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয় বিসিএস এটা কি, ওরা এদিক ওদিক তাকায়। বিসিএস সম্পর্কে এটা কি পরীক্ষা, বিসিএস এটা কি সার্ভিস, এটা কি পরীক্ষা বা এটা কি? আমি ছোট্ট একটা বিষয়, মজার অভিজ্ঞতা শেয়ার করি। 31st বিসিএস প্রিলিমিনারিতে আমাদের এক ছাত্রীবোন পরীক্ষা দিয়েছিল। সে মেধাবী স্টুডেন্ট ছিল, ইকোনমিক্স থেকে পাশ করা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর সে তো মহা খুশি, আমাদেরকে মিষ্টি খাওয়ালেন বা বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে এটা শেয়ার করলেন, আমি বিসিএস পাশ করেছি, বিসিএস পাশ করেছি। এরপরে বিসিএস এর লিখিত পরীক্ষা প্রস্তুতি শুরু হয়ে গেল। ওনার কোনো খোঁজ খবর নাই, ফোন করে মেসেজ দিয়েও পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। এরও প্রায় 3 মাস পর হঠাৎ করে উনি উদয় হলেন, এসে বললেন, ভাই আমি যে চাকরি পেয়েছি আমাকে তো সরকার ডাকতেছে না। আমরা সরকার ডাকতেছে না মানে? বললাম সরকার তো আমাকে কই, আমি যে বিসিএস ক্যাডার হলাম, আমাকে কোথাও পদায়ন করবেন, আমাকে চাকরি দিবেন, আমাকে বেতন দিবে না, এগুলোর জন্য কখন ডাকবে? আমি বললাম আপনি কি লিখিত পরীক্ষা দিয়েছেন? লিখিত পরীক্ষা তো সামনে। বলে আবার লিখিত পরীক্ষা কিসের? অর্থাৎ সে মনে করছে বিসিএস প্রিলিমিনারি পাস করলেই তার চাকরিটা হয়ে যাবে। এটা হচ্ছে, এটার কারণ হলো বিসিএস সম্পর্কে তার ধারণার অভাব। আমি অনেক ক্যান্ডিডেটের সাথেই আমার গত বেশ কয়েক বছর এই ফিল্ডে কাজ করতে গিয়ে হাজার হাজার শত শত ক্যান্ডিডেটের সাথে পরিচয় হয়েছে। ওদের সাথে আমার প্রথম আলোচনাটি অনেক সময় হয় ওরা নার্ভাস হয় অথবা আমি নিজে বিব্রত হই প্রশ্ন করার পর। তো এক্ষেত্রে আমরা যে বিষয়টাই মনোনিবেশ করি না কেন, একটা জিনিস মনে রাখতে হবে আমাদের প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, সেটা হচ্ছে আমরা যে বিষয়ে কেরিয়ার গঠন করতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে আমাদের তীব্র আবেগ আছে, যে বিষয়টার ভিতর দিয়ে আমরা পুরো জীবনকে অতিবাহিত করতে চাই, সেই বিষয় সম্পর্কে, সেই বিষয়ে প্রবেশ করার আগে আমাদের একটা ভালো, একটা কমপ্লিট যতটুকু সম্ভব একটা ধারণা রাখার প্রয়োজন আছে। কারণ এটা ছাড়া আমি বিসিএস, আরেকটা মজার ঘটনা বলি, আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি। আমি যখন 27th বিসিএস এ প্রথমবারের মতো অংশগ্রহণ করি, হঠাৎ করে বিসিএস পরীক্ষার সার্কুলার হলো। আমাদের সদ্য গ্র্যাজুয়েশন শেষ করলাম, আমরা আমাদের গ্র্যাজুয়েশন পরীক্ষা শেষ করলাম, শুনলাম বিসিএস পরীক্ষা শুরু হবে। তো আমরা বন্ধুরা দল বেঁধে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করব। আমরা বিভিন্ন জনকে বলে বেড়াচ্ছি আমরা বিসিএস পরীক্ষা দিব। বলে রাখা ভালো, বিসিএস পরীক্ষা দিচ্ছি, এটাও একটা বলার মতো বিষয়।
তো এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম, আহ, আমরা বিসিএস পরীক্ষা দিব, আমাদের কি করতে হবে। তো উনি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের কথাবার্তা শোনার পর উনি মনে করলেন যে আমরা হচ্ছে শৌখিন পরীক্ষার্থী, আসলে ছিলামও অনেকটা তাই। উনি বললেন তোমরা একটা কাজ করো। তখন আমরা যখন 27তম বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম, এর পরেও কয়েক বছর, এখন ঠিক আমি জানি না ওই বইটার কদর কতটুকু আছে। আজকের বিশ্বে একটা বই ছিল গোলাম মোস্তফা কিরণ সাহেবের, এখনো আছে বইটা ইনফ্যাক্ট বাজারে। উনি আমাদেরকে বইটা দিয়ে বললেন তোমরা এই বইটা শেষ করো। তখন আমার ধারণা ছিল বিসিএস এর টোটাল পরীক্ষা মনে হয় আজকের বিশ্ব শেষ করা, গোলাম মোস্তফা কিরণ সাহেবের আজকের বিশ্বটা শেষ করা। উনি আমাদেরকে শ্রদ্ধেয় মামুন ভাই, আমি তাকে স্মরণ করি, উনি চট্টগ্রামের বোয়ালখালী স্যার আশুতোষ কলেজের সম্মানিত প্রভাষক ছিলেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো দুঃখজনকভাবে উনি কম বয়সী মারা গেছেন, বছরখানেক হলো। তো উনি আমার বিসিএস নিয়ে আমাকে যারা ধারণাগুলো দিত তাদের মধ্যে একজন পায়োনিয়ার পার্সন ছিলেন, আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। তো উনি আমাকে বললেন যে তোমরা এই বইটা শেষ করো। আমরা একটা পর্যায়ে গিয়ে ওই বইটা পড়া শুরু করলাম। পড়া শুরু করে 10-12 দিন পর ওনাকে গিয়ে বললাম ভাইয়া বইটা শেষ। বলে কি বই শেষ? উনি আমাকে টানা বেশ কয়েকটা প্রশ্ন করলেন, অমুক কি তমুক কি, বিভিন্ন ধরনের প্রশ্ন করলেন। আমি মোটামুটি উত্তরগুলো পারলাম। পাওয়ার পর উনি কতক্ষণ হাসলেন, হাসার পরে বলেছে এবার তাহলে একটা কাজ করো, ইংরেজির অমুক বইটা নাও। আমি তো একেবারে ঠাস ঠিকই পড়ার মতো অবস্থা, আবার ইংরেজির অমুক বই কি? আপনারা বইটা শেষ করে ফেলেছি। আমি আমার ধারণার কথা বলছি, আমার যখন আমি অন্য কোনো বিষয় বলছি না, আমার নিজের কথা বললাম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার কয়েক মাস আগেও আমার ধারণা ছিল বিসিএস পরীক্ষা মানে হচ্ছে ওই পার্টিকুলার একটি বই শেষ করা। বিসিএস লিখিত পরীক্ষার সময় আমি প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পর আমার মনে হলো যে সম্ভবত এই সাবজেক্ট আছে নাই, গণিত একটা সাবজেক্ট আছে, গাণিতিক যুক্তি। এই সাবজেক্টে স্কুল লাইফ থেকে আমার একটা ভীতি ছিল। তো যার ফলে আমি এসএসসি পাস করার পর, আমি যখন আর্টস থেকে এসএসসি পাস করলাম, আমার মনে মনে একটা খুশি বোধ ছিল, অঙ্ক বোধহয় আর জীবনে আসবে না। কিন্তু বিসিএস পরীক্ষা দিতে গিয়ে আমি দেখলাম অঙ্ক আবার ফিরে এলো জীবনে, এবং এটা আমাদের জন্য একটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য একটা খুব টেনশনের বিষয় হয়ে গেল, আমি অঙ্কের বই তৈরি কিভাবে পার করব। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যেই বিষয়টা নিয়ে কেরিয়ার গঠন করতে চাচ্ছি, আমাদের পুরো লাইফটা লিড করতে চাচ্ছি, আমাদের লাইফের প্রধান ফোকাস করতে যাচ্ছি, সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব একটা ওয়াইড রেঞ্জের একটা নলেজ আমাদের রাখা দরকার। আমি সেই বিষয়টা আজকে ফোকাস করার চেষ্টা করব আমাদের আজকের আলোচনায়। প্রথম বিষয়টা থাকবে বিসিএস এর একেবারেই এবিসিডি নলেজটা কি। যারা 41তম বিসিএস পরীক্ষা দিবেন তারা হয়তো অনেকেই এর অনেকগুলো বিষয় অলরেডি জানেন, তারা আবারও শুনবেন, আমার কাছ থেকে শোনার পরে একটু রিকল করবেন নিজেকে। যারা 42তম বন্ধুরা বা 43তম বা এর পরবর্তী যে বিসিএস পরীক্ষার্থী এক্সপিরিয়েন্স যারা আছেন, তারা চেষ্টা করবেন এগুলো শিখে, এগুলো শুনে, এগুলো থেকে ধারণাটা নিয়ে আপনার ধারণাটাকে আরো ম্যাচিউর করা, আরো পড়ালেখা করা, আরো স্টাডি করা। মনে রাখবেন সফলতার জন্য আপনি যে বিষয়ে কাজ করছেন সেই বিষয়ে একটি ভালো ধারণা রাখা, একটি সুধারণা রাখা, সেই বিষয়ে মোটামুটি একটা নলেজ রাখাটা, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। যাতে করে আপনি মাঝখানে গিয়ে হোঁচট না খান, যাতে করে আপনি বিব্রত না হন, যেটা করতে গিয়ে আপনার মধ্যে একটা জড়তা কাজ না করে। সেজন্য আপনারা যারা বিসিএস পরীক্ষার্থী, বিসিএস এক্সপেক্টেন্ট যারা আছেন, তাদের সকলের প্রতি আমার প্রথম পরামর্শ হবে, আপনি যেই বাংলাদেশ সিভিল সার্ভিসে কেরিয়ার গঠন করতে চাচ্ছেন, বাংলাদেশ সিভিল সার্ভিস সম্পর্কে, বাংলা সিভিল সার্ভিসের জব সম্পর্কে আপনি রিডিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো থেকে পড়ে, সিনিয়র্স যারা আছে তাদের কাছ থেকে শুনে, এখন বর্তমানে অনেক কোচিং সেন্টার্স বা শিক্ষা সহায়ক, বিসিএস প্রিপারেশন সহায়ক অনেক প্রতিষ্ঠান আছে, তাদের পরিচিত শিক্ষক মন্ডলীর কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে, বা আমরা নিজেরাও চেষ্টা করব মার্চ ফরওয়ার্ডের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে নলেজ ডেভেলপ করার ক্ষেত্রে আমরা একটা ভূমিকা রাখার চেষ্টা করব। এই বিষয়গুলো আপনাদের জানার জন্য খুব জরুরি। আমরা প্রথমেই বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথম যে বিষয়টা দিতে চাই, আপনারা একটু দেখুন প্লিজ। বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস। আমি আবারও বলছি, বি ফর বাংলাদেশ, সি ফর সিভিল, এস ফর সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস। আমরা যখন বিসিএস এর কথা বলি, আমরা সাধারণত টার্মটা, এটা একটা টেকনিক্যাল টার্ম, আমরা ইংরেজিতে এটা প্রনাউন্স করে থাকি।
সেটা হলো বাংলাদেশ সিভিল সার্ভিস, অর্থাৎ বিসিএস হচ্ছে একটা সংক্ষেপিত রূপ রূপ আর বাংলাদেশ সিভিল সার্ভিস হলো একটা সম্প্রসারিত রূপ, বাংলাদেশ সিভিল সার্ভিস। এটার অর্থ কি? আমি গত 14 ইয়ার্স বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়ে কোচিং সেবা দিতে গিয়ে বা এ বিষয়ে গাইডলাইন দিতে গিয়ে আমাদের তরুণ তরুণী বন্ধুদেরকে অনেককে জিজ্ঞেস করেছি, বিসিএস যে তুমি ক্যাডার হতে চাচ্ছ, বিসিএস ক্যাডার, বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছ, বিসিএস মানে কি? এবং আমি একটা কমন উত্তর পেয়েছি প্রায় সকলের কাছ থেকেই, একেবারেই ব্যতিক্রম ছাড়া বলা যায়। সবাই বলে বিসিএস মানে হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। উত্তরটা ভুল। বিসিএস পরীক্ষা যারা নেয় তারা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু বিসিএস এর ইলাবোরেশন হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। আর বাংলাদেশ সিভিল সার্ভিসের খুবই সৃজনশীল, সুন্দর, হৃদয়গ্রাহী, শুনতে ভালো লাগে এরকম একটা বাংলা আছে, সৃজনশীল বাংলা, সুন্দর বাংলা আমি বলবো, আপনারা একটু নোট নিয়ে রাখতে পারেন। বাংলাদেশ সিভিল সার্ভিস এর বাংলা হলো বাংলাদেশ সুশীল সেবক। আমি আবারও বলছি, বাংলাদেশ সুশীল সেবা। সেবক হচ্ছে যারা বিসিএস সার্ভেন্ট, যারা সিভিল সার্ভেন্ট যারা, ওদেরকে সেবক বলা হয়। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেবক শব্দটা হবে সেবা, বাংলাদেশ সুশীল সেবা। তাহলে আপনারা নিজে নিজে যারা শুনছেন নিজেকে নিজে একটু বলেন, নিজের কানে শুনিয়ে একটু বলেন, বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থ হলো বাংলাদেশ সুশীল সেবা। আমি আবারও বলছি, বাংলাদেশ সুশীল সেবা। আপনারা যখন আমার সাথে পড়ছেন, স্টাডি করছেন, আপনার নিজের কানকে নিজে শুনিয়ে এই শব্দগুলো উচ্চারণ করুন, বাংলাদেশ সুশীল সেবা। আবারও বলছি, বাংলাদেশ সুশীল সেবা। আপনি মাথায় শব্দটা সেট করে নেন। বিসিএস সংক্ষিপ্ত রূপ, এটার ইলাবোরেশন হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, আর এটার বাংলা করলে আমরা পাই বাংলাদেশ সুশীল সেবা। নেক্সট, বিসিএস বিষয়টা কি? বিসিএস কি একটি পরীক্ষা নাকি বিসিএস একটা সার্ভিস? আমরা এটা বোথ ওয়ে আমরা এটা ইউজ করতে পারি। বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এটা হলো একটা চাকরি বা সেবার নাম। আবার এট দি সেম টাইম বিসিএস এক্সামিনেশন, ওই সেবায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সেবায় চাকরিতে ঢুকতে গেলে আমাদেরকে যে পরীক্ষা বৈতরণী পাস করতে হয়, সেই পরীক্ষার নাম হচ্ছে বিসিএস এক্সামিনেশন বা বিসিএস পরীক্ষা। সুতরাং আমি আবারও একটু রিপিট করছি, শুরুতে একেবারে প্রিলিমিনারি স্টেজে খেয়াল করেন, আমি আবারও একটু কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন, যে বিষয়ে আপনি ক্যারিয়ার গঠন করবেন, সেই বিষয়ে আপনাকে এবিসিডি একেবারে শুরু থেকে ভালো একটা ক্লিয়ার কনসেপ্ট, একটা ভালো ধারণা আপনার রাখতে হবে। তাহলে বিসিএস শব্দটাকে আমরা দুইটি অর্থে ব্যবহার করতে পারি। একদিকে বিসিএস হলো বাংলাদেশ সিভিল সার্ভিস, আরেক দিকে বিসিএস হলো একটা নেম অফ এ এক্সামিনেশন। যেমন আমাদের বন্ধুদের মধ্যে দেখবেন বা আমাদের সিনিয়রদের মধ্যে দেখবেন, রাহাত সাহেব ব্যাংকে জব করেন, করিম সাহেব এনজিওতে জব করেন, আবার ধরেন কালাম সাহেব বাংলাদেশ সিভিল সার্ভিসে জব করেন। দ্যাট মিনস বিসিএস ইজ আ নেম অফ সার্ভিস। বিসিএস এক্সামিনেশন হচ্ছে ওই সার্ভিসে ঢুকতে গেলে, সিভিল সার্ভিসে ঢুকতে গেলে যে পরীক্ষাটা দিতে হয়, যে পরীক্ষায় পাশ করে যেতে হয়, যে কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করে যেতে হয়, সেটাকে বলা হয় বিসিএস এক্সামিনেশন, রাইট? দেন আরেকটা ভুল আমি আপনাদের ভাঙিয়ে দিতে চাই, সেটা হলো বিসিএস পরীক্ষা দেওয়ার পর আমরা কি হব, বিসিএস পরীক্ষা আমরা কেন দিই, বিসিএস পরীক্ষায় পাস করার পর আমাদেরকে কি বলা হবে? একটা মোস্ট কমন একটা আনসার আমরা শুনি, সেটা হচ্ছে আমি ক্যাডার হতে চাই, স্যার আমি বিসিএস ক্যাডার হতে চাই, স্যার আমি বিসিএস ক্যাডার হতে চাই, ভাই আমি বিসিএস ক্যাডার হতে চাই। মনে রাখবেন, ক্যাডার হতে চাই এটা একটা বলার ভুল। ক্যাডার হওয়ার সুযোগ নাই, একজন মানুষ ক্যাডার হতে পারে না। ক্যাডার একটা সার্ভিসের নাম, এখানে ক্যাডার সার্ভিস। তো ক্যাডার সার্ভিস কিন্তু একটা মানুষকে দিয়ে হয় না। যেমন একজন মানুষ কখনো আর্মি হতে পারে না, আর্মি হচ্ছে একটা কালেকটিভ ফোর্স, পুলিশ হচ্ছে একটা কালেকটিভ ফোর্স। একইভাবে সিভিল সার্ভেন্ট যারা, এরাও একটা কালেকটিভ ফোর্স। সুতরাং আমরা ক্যাডার হতে চাই এভাবে না বলে এটাকে শোভন একটা বাংলা, শোভন একটা অভিপ্সা আমরা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে আমি ক্যাডার অফিসার হতে চাই,
আপনারা দেখেন, ক্যাডার হতে চাই, ক্রস চিহ্ন দেওয়া হয়ে আছে। ক্যাডার অফিসার হতে চাই, এটাতে টিক চিহ্ন দেওয়া হয়ে আছে। দ্যাট মিনস এখন থেকে যারা পরীক্ষা দিবেন, আমাদের সুপ্রিয় ভাই বোনেরা যারা শুনছেন, এখন থেকে আপনি অভ্যস্ত হন, নিজে নিজে বলুন, নিজেকে বলুন, নিজের কানকে শুনিয়ে বলুন, আমি ক্যাডার অফিসার হতে চাই, আমি ক্যাডার অফিসার হতে চাই। এখন থেকে আপনি সজ্ঞানে কখনো বলবেন না আমি ক্যাডার হতে চাই। ক্যাডার, আমি আবারও বলছি, এটা একটা কালেকটিভ সার্ভিস, এটা কালেকটিভ ফোর্স এখানে জড়িত থাকে। সুতরাং আমরা ক্যাডার হতে চাই, একজন মানুষের পক্ষে ক্যাডার হওয়া ঠিক না, এটা একটা ফোর্সের নাম। সুতরাং আপনি বলবেন আমি ক্যাডার অফিসার হতে চাই। রাইট? আমরা নেক্সট বিষয়টা দেখি। ক্যাডার কোন ভাষার শব্দ? ক্যাডার, আমি যখন সেমিনার বা বিভিন্ন আলোচনায় যখন জিজ্ঞেস করি ক্যাডার কোন ভাষার শব্দ, বাংলা ভাষার না ইংরেজি ভাষার, একটা কমন আনসার থাকে, ক্যাডার হলো ইংরেজি ভাষা। এরপরে বলি ক্যাডারের বাংলা কি, আর আর বলতে পারি না। আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলা। এগুলো 100 জনের মধ্যে, প্রতি 100 জনের মধ্যে 98-99 জন এ বিষয়ে ওয়াকিবহাল নন। 1-2 জন ব্যতিক্রম হয়তো কাউকে কাউকে পাওয়া যায়। তাহলে ক্যাডার শব্দ, এই শব্দটার উৎপত্তি হয়েছে, ক্যাডার হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ ল্যাটিন ওয়ার্ড। 2008 সালে পিএসসির একটা পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায়, প্রথম শ্রেণীর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল ক্যাডার শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত। তাহলে আমরা দুইটা ভাষায় ক্যাডার শব্দটি পাই, এটা ল্যাটিন ভাষায়ও পাওয়া যায়, আবার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এটা পাওয়া যায়। ক্যাডার শব্দের অর্থ কি? এটা খুব একটা মজার জিনিস। আমি ক্যাডার হতে চাই, ক্যাডার অফিসার হতে চাই, আমাদের একেবারে এটা নিয়ে মুখে মুখে হয়ে গেছে, আমাদের তরুণ তরুণীদের একটা স্বপ্নের চাকরি, সবাই মুখে মুখে ক্যাডার হতে চায়। ক্যাডার শব্দের অর্থ কি? আমরা মনে রাখবেন, আমরা বাংলা ভাষাভাষী একটা জনগোষ্ঠী, বাংলা আমাদের জাতীয় ভাষা। সুতরাং আপনারা যখন ক্যাডার অফিসারও হবেন তখন আপনাকে বাংলা ভাষায় অনেক অফিসিয়াল নথিপত্র নিয়ে কাজ করতে হবে, এবং তখন বাংলা নতুন করে আবার শেখার দরকার হতে পারে, যে শব্দগুলো সম্পর্কে আপনি এখন ইংরেজিতে অভ্যস্ত, বাংলা পারেন না, এগুলো নিয়েও আপনাকে কাজ করতে হবে। সুতরাং ক্যাডার শব্দের বাংলা হলো, বলছি এটা হচ্ছে ল্যাটিন শব্দ অথবা ফ্রেঞ্চ শব্দ, আর ক্যাডার শব্দের বাংলা হলো পদালি, যিনি পদে বসে কাজ করেন, ইনকামবেন্ট, পদালি, যিনি পোস্টে বসেন। এটাকে কেন পদালি বলে? উনি পদে বসে কাজ করেন, উনি তখন ব্যক্তি মানুষকে চিনেন না, আত্মীয় স্বজনকে চিনেন না, উনি তখন চিনেন হচ্ছেন রুলস এন্ড রেগুলেশনস এর ভিত্তিতে, উনি চেয়ারে বসে চেয়ারকে প্রতিনিধিত্ব করেন, এই জন্য এটাকে বলা হয় পদালি। এটাও বুঝতে অনেকের জন্য অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমি একটু বলি, একটু ইংরেজি ভাষার সহায়তা আমরা নিতে পারি। ক্যাডার মিনস, যাদের কাগজ কলম আছে একটু লিখে নিতে পারেন, ক্যাডার মিনস a group of trained people for specific purpose. আমি আবারও বলছি, ক্যাডার মিনস a group of trained people for specific purpose. একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষিত জনগোষ্ঠীকে ক্যাডার বলা হয়। একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রশিক্ষিত জনগোষ্ঠীকে, এখানে একটু খেয়াল করেন, ক্যাডার মানে এক পার্সন না, এটা একটা কালেকটিভ ফোর্স, একজন নয়। এই জন্য বলেছিলাম ক্যাডার হতে চাই কথাটা ধারণাগতভাবে ভুল, এটা হবে আমি ক্যাডার অফিসার হতে চাই, ক্যাডারদের একটা পার্ট অফ ক্যাডার। তাহলে পদালি বাংলায় আমরা ক্যাডার শব্দের বাংলাতে জেনে রাখলাম, একটা শব্দগত বাংলা, এটা মানে আমি বলবো না যে খুব ব্যবহারগতভাবে এটা খুব বেশি প্রযোজ্য হয়, পদালি। আর ইংরেজিতে এটা বোঝার জন্য এ গ্রুপ অফ ট্রেইনড পিপল, একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী, এ গ্রুপ অফ ট্রেইনড পিপল ফর স্পেসিফিক পারপাস, সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। রাইট? তাহলে আমি আবারও বলছি, ক্যাডার শব্দের অর্থ হলো, ক্যাডার হলো একটা ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ ল্যাটিন ওয়ার্ড, আর ক্যাডার শব্দের বাংলা হচ্ছে পদালি। আমরা নেক্সটে যাই। বিসিএস এক্সাম কারা নেয়? বিসিএস এক্সাম নেওয়ার একটা কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ হচ্ছে বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বিসিএস এক্সাম নেওয়ার কর্তৃপক্ষ, এটাকে বলা হয় পাবলিক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন। শব্দটার সাথে হয়তো যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়েছেন তারা অনেক বেশি পরিচিত। পাবলিক
পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন, কর্মচারী প্রশাসন, কেন্দ্রীয় কর্মচারী প্রশাসন। বাংলায় কেউ লিখে রাখতে চাইলে নোট নিতে পারেন, পাবলিক পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন, বাংলায় বললে কেন্দ্রীয় কর্মচারী প্রশাসন। বাংলাদেশে কেন্দ্রীয় কর্মচারী প্রশাসনের প্রধান কেন্দ্রীয় কর্মচারী প্রশাসন হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিপিএসসি। এটা মোস্ট পপুলার মানুষের মুখে মুখে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন নামে। এরপর বিসিএস, এটার ফুল বলেছিলাম আমরা, বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, বিপিএসসি মানে হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। নিচে একটু খেয়াল করেন, স্লাইডের নিচে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তাহলে আমরা দুইটা শব্দের ইলাবোরেশন শিখলাম, একটা হচ্ছে বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস, আর একটা হলো বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অর্থ হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আমি আবারও বলছি, আপনার স্লাইডের দিকে তাকান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ বাংলাদেশ পাবলিক মানে হচ্ছে সরকারি, সার্ভিস মানে কর্ম বিভাগ বা কর্ম, কমিশন মানে হচ্ছে কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ক্যাডার অফিসার কারা? আমরা গত কয়েকদিন আগে আমরা যখন মার্চ ফরওয়ার্ডের যাত্রা শুরু করি, মার্চ ফরওয়ার্ডের যাত্রা শুরু করার পর আমরা ফেসবুকে ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম, বিসিএস ক্যাডার কয় ধরনের? 26, 27, 26, 27, 26, 27। অনেকেই কমেন্ট করেছে, সকলের উত্তর ছিল কম বেশি 26, 27। অনেকে এটা আবার এক্সপ্লেনেশনও দিয়েছে। মনে রাখবেন, টু দি পয়েন্ট আনসার, সঠিক উত্তরটি, ঠিক উত্তরটি দেওয়া হচ্ছে আমাদের দায়িত্বশীলতার একটা অংশ, প্রশ্ন বোঝার একটা বিষয়। ক্যাডার অফিসার 26 ধরনের নয়, ক্যাডার অফিসার হচ্ছে 2 ধরনের। আই রিপিট, ক্যাডার অফিসার 2 ধরনের। একটা হলো জেনারেল ক্যাডার বা সাধারণ ক্যাডার, আর একটা হচ্ছে প্রফেশনাল ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডার। জেনারেল ক্যাডার কারা? আমি কয়েকটা ক্যাডারের নাম বলি, যারা সাধারণ বা সার্বিক দায়িত্বগুলো পালন করে, যেমন বিসিএস প্রশাসন। বাংলাদেশ সিভিল সার্ভিসের কয়েকটি জেনারেল ক্যাডার হলো বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, বিসিএস আনসার, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। এই ক্যাডারগুলো, এরকম বেশ কিছু ক্যাডার আছে যাদেরকে আমরা বলছি জেনারেল ক্যাডার। ওদেরকে একটা সার্বিক একটা ব্যবস্থাপনার সাথে জড়িত থাকতে হয়। এদেরকে আরেকটা পপুলার বাংলা টার্ম আছে, সাধারণজ্ঞ, জেনারেলিস্ট। আর আরেক ধরনের বিসিএস ক্যাডার অফিসার আছে, সেটা হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। আই রিপিট, প্রফেশনাল অর টেকনিক্যাল ক্যাডার। প্রফেশনাল মানে হচ্ছে বোঝাই যাচ্ছে পেশাগত ক্যাডার, টেকনিক্যাল কারিগরি ক্যাডার। এই দুইটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশ সিভিল সার্ভিসে বলা যায় দুইটা হচ্ছে সিনোনিমাস। যদিও প্রফেশনাল বলতে আপনি যদি মোর স্পেসিফিক একটা ব্যাখ্যা চান, তাহলে হতে পারে শিক্ষকতা, বিসিএস জেনারেল এডুকেশন একটা প্রফেশনাল ক্যাডার, বিসিএস হেলথ একটি প্রফেশনাল ক্যাডার। আবার বিশেষ করে আমাদের যে বন্ধুরা প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং প্রকৌশল কানেক্টেড, প্রকৌশল রিলেটেড যে ক্যাডারগুলোতে যায়, এগুলোকে আমরা টেকনিক্যাল ক্যাডার বলতে পারি। তবে মনে রাখবেন, প্রফেশনাল বা টেকনিক্যালে সাধারণত আমরা আলাদা করি না, আমরা বলছি হচ্ছে জেনারেল ক্যাডার বা সাধারণ ক্যাডার, আর একটা হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে একটা সুন্দর বাংলা আছে, বিশেষজ্ঞ, স্পেশালিস্ট। আপনাদেরকে এই প্রসঙ্গে একটু মনে করিয়ে দিতে চাই, সাধারণজ্ঞের গুরুত্ব বেশি সিভিল সার্ভিসে নাকি বিশেষজ্ঞের গুরুত্ব বেশি? এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে এটা খুব একটা পপুলার ডিবেট। এটা নিয়ে একটা বিতর্ক আছে। কারণ বিশেষজ্ঞরা মনে করে, বিশেষজ্ঞের পক্ষে যারা কথা বলেন, ওরা মনে করেছেন যে কোনো একটা কাজ করার জন্য স্পেশালাইজড নলেজ দরকার হয়, তার যে টেকনিক্যাল নলেজটা সেটা বেশি সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আবার জেনারেল ক্যাডার যারা, তাদের পক্ষে যুক্তি হচ্ছে না, টেকনিক্যাল পার্সন বা প্রফেশনালরা তারা শুধু তাদের পার্টিকুলার জবটা সম্পর্কে ভালো পারেন, কিন্তু সার্ভিস বিষয়ে এটার যে ইম্প্যাক্ট, টোটাল আর্থসামাজিক প্রেক্ষাপটে এটার পজিশনটা কি, এই বিষয়ে আপনার প্রফেশনাল বা টেকনিক্যালরা ধারণা রাখতে পারে না। এই ধরনের একটা বিষয় আছে। তো যাই হোক, এটার আসলে এক কথায় কোনো সমাধান নাই, কে আগে কে পরে, কে বড় কে ছোট, এই ধরনের সবগুলোই হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার।
এবং এটা শুধু বাংলাদেশে নয়, ইভেন সিভিল সার্ভিস যেখানে খুবই প্রফাউন্ড, যেখানে খুবই স্টাবলিশড, আমরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা বলতে পারি, ইভেন ইউএসএ, ফ্রান্স, জাপান, এখানেও জেনারেলিস্ট স্পেশালিস্ট এটা একটা বিশাল একটা ডিবেটেবল ইস্যু। এবার আমরা পরবর্তী বিষয়ে যাই। তাহলে ক্যাডার মনে রাখবেন, ক্যাডার অফিসার হচ্ছে দুই ধরনের, জেনারেলিস্ট ক্যাডার অ্যান্ড প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। ক্যাডারের পদ কয়টি? এটা বিসিএস পরীক্ষায় এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় আসা একটি প্রশ্ন। আমরা মোটামুটি অনেকেই জানি, যারা জানি না তারা একটু জেনে রাখলাম, যারা জানি তারা আবার একটু মনে ঝালিয়ে নিলাম। বিসিএস ক্যাডার পদ হচ্ছে 26টি, 26। 81 থেকে 90 পর্যন্ত বিসিএস ক্যাডার ছিল 30টি। এরপর 90 থেকে কমতে কমতে একটা হচ্ছে 91 সালে আমাদের বিচার প্রশাসনকে আলাদা করা হয় প্রশাসন থেকে, তখন একটা কমে যায়। এর পরবর্তীতে 2008 সালে একটা ক্যাডার বাদ যায়, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন ক্যাডার। সর্বশেষ 2019 সালে গত বছর আমাদের আরেকটি ক্যাডার বিসিএস ইকোনমিক ক্যাডার মার্জ হয়ে যায় বিসিএস প্রশাসন ক্যাডারের সাথে। এরকম করতে করতে 91 থেকে 2019 সাল পর্যন্ত 4টি ক্যাডার, 30টি থেকে 4টি ক্যাডার বিলুপ্ত হয়। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার পদ হচ্ছে 26টি, মনে রাখবেন। নেক্সট আমরা প্রশ্ন করতে পারি, যারা বিশেষ করে নতুন পরীক্ষার্থী, যারা বিসিএস পরীক্ষা যারা দিবেন, আমি গত আমাদের উদ্বোধনী সেশনে একটা কথা বলেছিলাম, বিসিএস ক্যাডার হওয়া এটা মনে হয় বিল গেটসের বাপেরও একটা চিন্তা, তার ছেলে বিসিএস ক্যাডার অফিসার হবে। আমি সম্ভবত আমাদের ইনগুরেশন প্রোগ্রামে আপনাদেরকে হিন্টস দিয়েছিলাম। বিসিএস ক্যাডার কেন হব? প্রতিটা বিষয়ে আপনি যদি সিভিল সার্ভিসে আসতে চান, ইউ মাস্ট আপনার নিজেকে একটা প্রশ্ন করতে হবে, কেন আমি বিসিএস ক্যাডার হতে চাই, ক্যাডার অফিসার হতে চাই বা সিভিল সার্ভিসে জব করতে চাই। একইভাবে আপনি যদি ব্যাংকে জব করতে চান, তাও আপনাকে ভাবতে হবে আপনি কেন ব্যাংক জব করবেন। আপনি এনজিওতে যান, আপনাকে এখন এগুলো আপনি কিভাবে জানবেন? আপনার বয়স তো কম, আপনি তো ওই বিষয়তে কাজ করেন নাই। হ্যাঁ, আপনি অভিজ্ঞ যারা তাদের কাছ থেকে শুনতে পারেন। আপনি যদি এনজিও যদি আপনার চিন্তার বিষয় হয়, তাহলে আপনি দেখেন এনজিওতে যারা কাজ করে কাদের নেচারটা কি, এনজিওতে যারা কাজ করেছে তাদের কোনো লেখনী আছে কিনা, তাদের বইপত্র রিডিং ম্যাটেরিয়ালস আছে কিনা, যেগুলো পড়ে এনজিওতে কাজ করা এনজিও জীবন সম্পর্কে আমার একটা ধারণা হয়। আমি পুলিশ সার্ভিসে যেতে চাই, তাহলে আমি পুলিশের কোন একটা পুলিশ সদস্যের লেখা অটোবায়োগ্রাফি আছে কিনা, অথবা যারা পুলিশ সার্ভিসে আছেন সিনিয়র্স যারা আছেন তাদের সাথে কথা বলা। আপনি চিন্তা করেন আপনার মাথা আপনি কি চান। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা অন্যের মনকে প্রাধান্য দিই, নিজের মনের কথা শুনি না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হয়তো আমাদের নেক্সট কোন একটা এপিসোডে এই বিষয় নিয়ে আমরা স্পেসিফিক গেস্ট রাখবো, কথা বলবো, এই বিষয়ে শেয়ারিং হবে। আমি জাস্ট ছোট্ট করে একটা ধারণা দিই, নিজের পছন্দ কোনটা। প্রথম কথা হচ্ছে আপনি জানুন, জানার চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে যে আপনি নিজের জগৎ, নিজেকে আপনি সবচেয়ে বেটার বুঝেন। আমি আমাকে যেভাবে বুঝি আপনি আমাকে সেভাবে বুঝবেন না, এটা সম্ভব না। আর আপনি নিজেকে যেভাবে বুঝেন আমি আপনার সম্পর্কে আমার স্টাডি সেরকম হবে না। সুতরাং আপনি যে সার্ভিসটাতে যেতে চাচ্ছেন যতটুকু আপনার সম্ভব, আপনি রিডিং ম্যাটেরিয়ালস থেকে হোক, যারা সিনিয়র্স তাদের অভিজ্ঞতা থেকে হোক, অথবা যারা ক্যারিয়ার এক্সপার্টস যারা আছেন, ক্যারিয়ার কনসালটেন্ট যারা আছেন, অ্যাকসেপ্টেবল, নলেজেবল, এস্টাবলিশড যারা আছেন, সেই সিনিয়রদের সাথে আপনি কথা বলুন, তাদের বিষয়ে আপনার মন কি চায়, আপনার জানাশোনার সম্পর্কে বলুন, তারা আপনাকে তাদের এক্সপার্ট নলেজ থেকে কি ভিউটা আপনাকে দিচ্ছে সেটার সাথে আপনি দুইটা জিনিসকে মার্জ করুন। এখন বিসিএস অফিসার কেন হব? বিসিএস ক্যাডার অফিসার হওয়ার মানে বিসিএস ক্যাডারই কি সবকিছু? আসলে তা না। মনে রাখবেন বিসিএস ক্যাডারও এটাও একটা চাকরি, অন্য 10টা চাকরির মতো এটাও একটা চাকরি। হ্যাঁ, এটা কিছু স্পেশাল অ্যাসপেক্ট থাকতে পারে, কিছু বিশেষ দিক থাকতে পারে, কিন্তু এটাও কিন্তু মনে রাখবেন ওভারঅল এটা একটা চাকরি। এবং এটা কে না জানে, এটা সবাই বলে, চাকরি আসলে খুব পছন্দ করা একটা বিষয় নয়। আমরা হয়তো মার্চ ফরওয়ার্ড থেকে আপনাদেরকে বিভিন্ন সময়ে সময়ে উদ্যোক্তাদের কাহিনী বলবো, ব্যবসায়ীদের কাহিনী বলবো, অন্যান্য সেক্টরে যেভাবে কাজ করে সেইগুলো সম্পর্কে বলবো। আসলে কম্পেয়ার করার জন্য আপনাকে কিছু তথ্য হাতে রাখতে হবে, কিছু তথ্য আপনাকে জানতে হবে। যখনই আপনি জানবেন তখনই আপনি কম্পেয়ার করতে পারবেন। এটার জন্য ভাইয়েরা এবং বোনেরা আমার একটা পরামর্শ হলো, আপনি শুধু শুনে শুনে নয়,
আপনি নিজে একটু পড়ালেখা করুন, একটু স্টাডি করুন, মানুষের অটোবায়োগ্রাফি থেকে একটু পড়ুন, আপনার মন কি চায় সেটা শুনুন। আপনি আজকে থেকে আফটার 5 ইয়ার্স আপনি নিজেকে কোন পজিশনে দেখতে চান, আফটার 10 ইয়ার্স কোন পজিশনে দেখতে চান, আপনি আপনার লাইফের একটা রোড ম্যাপ করতে পারেন। এখন রোড ম্যাপের মধ্যে যদি আপনার মনে হয় বিভিন্ন চিন্তায়, বিভিন্ন আমাদের চারপাশের যে চিন্তা ভাবনা, আমাদের সামাজিক যে প্রেশার, সামাজিক যে দৃষ্টিভঙ্গি, এই সব কিছু বিবেচনা করে আপনার যদি মনে হয় আপনার বিসিএসটা আপনার জন্য একটা অপেক্ষাকৃত ভালো সেক্টর হতে পারে, আপনি সেখানে ভালো কাজ করতে পারবেন, দেন আপনার চিন্তা হচ্ছে বিসিএস সম্পর্কে আরো আপনি ডিটেলস জানুন এবং বিসিএস চাকরির বিশেষ দিকগুলো কি সেই বিষয়ে আপনি ধারণা রাখুন। আমি কয়েকটা দিক আপনাদেরকে শেয়ার করছি, এরপরেও অনেক দিক থাকতে পারে। আমি মোটামুটি ভাবে যারা বিসিএস ক্যাডার হতে চায় বা সিভিল সার্ভিসে যারা জব করতে চায়, সিভিল সার্ভিসের পার্ট হতে চায়, তাদের আমি নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্ট, যারা সিভিল সার্ভিস সম্পর্কে, সিভিল সার্ভেন্ট সম্পর্কে পড়ালেখা ছিল আমার একাডেমিক বিষয়বস্তু। আমি আমার তাত্ত্বিক নলেজ থেকে আমার যে বন্ধু বান্ধবরা যারা বিভিন্ন সার্ভিসে অলরেডি গেছেন, বিভিন্ন ক্যাডারের চাকরিতে গেছেন অথবা সরকারি বেসরকারি বিভিন্ন তুলনামূলক জব বিচার করে আমি কয়েকটি কারণ চিহ্নিত করেছি। এর মধ্যে প্রথম যে কারণটা আমার মনে হয়েছে এটা হচ্ছে এটি একটি পার্মানেন্ট জব, একটি এস্টাবলিশড, পার্মানেন্ট ইন নেচার। যদি আপনি বলেন যে সরকারি চাকরির 1 নাম্বার ক্রাইটেরিয়াটি কি, 1 নাম্বার বৈশিষ্ট্য কি, প্রপার্টিসটা কি, তাহলে নাম্বার 1 হচ্ছে দিস ইজ এ পার্মানেন্ট ক্যাটাগরি জব, আপনার একটা স্থায়ী চাকরি হলো। কারণ একটু খেয়াল করেন কেরিয়ার কি, কেরিয়ার একদিক থেকে কেরিয়ার হচ্ছে একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয়, মানুষ সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে তার কবর অবধি পুরো জীবনটাই হচ্ছে তার একটা কেরিয়ার। ফ্রান্সের একজন কবি আছেন, কবি অ্যাপোলোনিয়ার, উনি বলেছিলেন পুরো জীবনটাই একটি বসন্ত, চলো সময়ের পদচিহ্নগুলোতেই আমরা একে দিই পুঁতে রাখি এক একটি লাল গোলাপ। তার মানে সময়ের বা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করার কথা বলেছেন কবি। এখন আমাদের বাস্তবতায় চলে আসি, বৃত্তি বা পেশা হিসেবে সরকারি চাকরিটাকে বাংলাদেশে আজকে থেকে আপনি 1970 সালে, 1990 সালে এবং আজকে বাস্তবতায় আপনি যদি মানুষের গড় হায়াত দেখেন, গড় আয়ুষ্কাল দেখেন, আপনি দেখবেন এটা অনেক ড্রামাটিক্যালি ডেভেলপড হয়ে আছে। বর্তমানে আমাদের একজন মানুষের, বাংলাদেশি মানুষের গড় আয়ুষ্কাল হচ্ছে 72 পয়েন্ট সামথিং, অর্থাৎ প্রায় 73 বছর। এখন এই 73 বছর বাঁচতে হলে মানুষ শুধু ঘুরে ঘুরে 73 বছর একটা প্ল্যান করা মানুষ তো চলতে পারে না। সুতরাং তার একটা প্ল্যানিং দরকার হয়। প্ল্যানিং এর একটা অংশ হচ্ছে এমন একটা কেরিয়ার বাছাই করা যে কেরিয়ারে যে কাজটি করে একটা দীর্ঘ সময় পর্যন্ত মানুষ একই ধরনের একটা কাজ করে জীবনকে অতিবাহিত করবে। সেটাই হচ্ছে আমাদের যে আজকে বাস্তবতার মানে আমাদের যে জীবিকা অর্জনের যে কেরিয়ার বলছি, সেটার হচ্ছে মূল বিষয় হচ্ছে এটা। তাহলে এই কেরিয়ারের মধ্যে বেশি দিন কাজ করা, এক নাগারে কাজ করা, এটার জন্য আমাদের একটা স্থায়ী চাকরি দরকার। আপনারা যারা বিসিএস ক্যাডারের চাকরিকে অথবা গভর্নমেন্ট চাকরিটাকে গুরুত্ব দেন, তাদের অনেকের হয়তো মনের অজান্তেই এটা থাকে, অথবা এটা এস্টাবলিশড যে সরকারি চাকরি, যেমন করোনা পরিস্থিতির কথাই বলি, প্রাইভেট সেক্টরের চাকরিচ্যুতির বেতন ছাঁটাইয়ের এক মহা ধুমধাম লেগে গেল। যেটা আমাদের ইভেন সবচেয়ে বেশি এস্টাবলিশড যেটা ইন্ডাস্ট্রি, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমরা দেখলাম সারা বিশ্বের ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, যারা গার্মেন্টস শিল্পের জন্য সারা বিশ্ব বিখ্যাত, সেই দেশের সেরা কোম্পানিগুলো তাদের কর্মকর্তা কর্মচারীদের 2 মাসের বেতন কন্টিনিউ করতে পারছে না। যার ফলে গভর্নমেন্ট চাকরির প্রতি গুরুত্বটা আমাদের সমাজে নতুন করে একটা তুলে ধরলো করোনা বাস্তবতা। তাহলে এই যে চাকরি যাওয়ার যে ঝুঁকি, প্রাইভেট সেক্টরে যে লাখো লাখো মানুষের চাকরি চলে গেছে, এই ঝুঁকিটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরে সাধারণত নাই। সুতরাং বিসিএস ক্যাডার যারা হতে চান তাদের একটা চিন্তা থাকে আপনার স্থায়ী চাকরির বিষয়টা। নাম্বার 2, সমাজ উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ বেশি। মনে রাখবেন সবাই সমাজ উন্নয়নে কাজ করতে পারে, একজন মুচিও সমাজ উন্নয়নে কাজ করতে পারে, একজন রিক্সাওয়ালাও সে ভালো বিহেভের মাধ্যমে, সে দায়িত্বশীল একজন প্যাসেঞ্জারকে দায়িত্বের সাথে বহন করা, যত জায়গায় পৌঁছে দেওয়া, হাসি মুখে কথা বলা, বার্গেনিং করা, এগুলোর মাধ্যমেও কিন্তু সে সমাজের সেবা করতে পারে। ইস্পাত নামের একটা বই পড়েছিলাম, ইস্পাত বইয়ের ভূমিকায় লেখক লিখেছিলেন
একজন চাইলে তার জাতিকে উপকৃত করতে পারে একটা দিয়াশলাইয়ের কাঠি সেভ করার মাধ্যমে। আপনার যদি একটা দিয়াশলাইয়ের কাঠিকে উনি বলেছেন সেভ করার মাধ্যমে একটা জাতিকে সার্ভিস দেওয়া যায়, একটা জাতিকে সমাজকে সার্ভ করা যায়। এখন আপনার দৃষ্টিভঙ্গিটা, আপনার নিয়ত, আপনার ইচ্ছাটা, আপনার খায়েশটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এর জন্য হয়তো আমরা পড়েছি ইন্নামাল আমানু বিন নিয়াত, নিয়তের উপরে কর্মফল। আপনি কোনটা আসলে চাচ্ছেন? সমাজ উন্নয়নে যদি ভূমিকা রাখাটা আপনার গুরুত্বপূর্ণ হয়, আপনি যদি চান যে একটা ওয়াইড স্প্রেডে আপনি একটা গুরুত্বপূর্ণ সমাজ উন্নয়নে সবাই ভূমিকা রাখে, সিভিল সার্ভেন্টদের ভূমিকার বিশেষত্ব হচ্ছে ওই জায়গায় তারা ডিসিশন মেকিং একটা রোল প্লে করতে পারে। যদি আমরা তাত্ত্বিকভাবে দেখেছি ডিসিশন মেকিং হচ্ছে টোটালি একটা পলিটিশিয়ানদের কাজ, রাজনীতিবিদদের কাজ, কিন্তু এই রাজনীতিবিদদের খুব ক্লোজলি থেকে বিউরোক্র্যাটরা, আমলারা প্রভাবিত করতে পারে। তৃতীয় বিশ্বে, উন্নয়নশীল দেশে, আমাদের দেশের মতো সেকেন্ড থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে আমাদের ব্যাপক ভূমিকা রেখেছে, আমাদের ব্যাপক ভূমিকা আছে নীতি নির্ধারণের ক্ষেত্রে, কারণ তারা পার্সু করতে পারে, তারা মোটিভেট করতে পারে, তারা গাইড করতে পারে ইভেন পলিটিশিয়ানদের, মিনিস্টার্সদের, হু আর আলটিমেট ডিসিশন মেকার্স। সুতরাং আপনি যদি চান আপনার সমাজের জন্য, শুধু আপনার পাড়ায় নয়, আপনার থানায় নয়, আপনার উপজেলা বা জেলায় নয়, আপনি টোটাল সারা বাংলাদেশকে কোনোভাবে আপনি সার্ভিস দেবেন, সারা বাংলাদেশের জন্য কাজ করবেন, বাংলাদেশের যুব সমাজের জন্য কাজ করবেন, বাংলাদেশের সুনির্দিষ্ট কোনো সেক্টরের আপনার মানচিত্র, একটা সেক্টরের ব্যাপক ডেভেলপমেন্ট ঘটাবেন, এই চিন্তা যাদের থাকে, টোটাল সমাজের নিয়ামক শক্তি হওয়ার, সমাজকে পজিটিভলি ইফেক্টিভ ইম্প্যাক্ট তৈরি করার জন্য আপনি সিভিল সার্ভিসের চাকরিটা বাছাই করতে পারেন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সিভিল সার্ভিস বা বিসিএস ক্যাডার চাকরি বাছাই করার ক্ষেত্রে, উন্নত বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। আমরা সর্বশেষ যে পে কমিশনের বাস্তবায়ন গত সরকারের সময়, সরকারের গত টার্মে, বর্তমান সরকারের এর আগের যে 14 থেকে 18 মেয়াদের যে সরকার ছিল শেখ হাসিনার নেতৃত্বে, সেই সরকারের আমলে একটা সর্বশেষ যে পে কমিশন দেখেছি, তারা বেতন অলমোস্ট ডাবল ফিগারে নিয়ে গেছেন। যার যত সরকারি চাকরিতে যে যতটা গ্রেড আছে 1 থেকে 20টা গ্রেড, সবগুলো চাকরির বেতন বাড়ানো হয়েছে। এবং আর্থিক উন্নতির সাথে সাথে আমাদের দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদিগুলো বাড়ানো হচ্ছে। তাহলে শুধু বেতন তা না, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বাস্তবতায় সাউথ এশিয়ার মধ্যে সিভিল সার্ভেন্টরা ভালো বেতন পায় বাংলাদেশে কম্পারেটিভ বিবেচনায়। আমরা যদি এই 8টা দেশ, সার্কের অন্তর্ভুক্ত 8টা দেশের মধ্যে মনে করি, তাহলে মানে খুব ভালো ক্যাটাগরির বেতন সিভিল সার্ভেন্টদের জন্য আমাদের এখানে দেওয়া হয়। এরপর আছে অন্যান্য সুযোগ সুবিধা। আমি অন্যান্য সুযোগ সুবিধার বিষয়গুলো, যারা বিশেষ করে প্রফেশনাল সিভিল সার্ভেন্ট, আমাদের শ্রদ্ধেয় বাদল স্যার আছেন বা আমাদের সাথে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছ থেকে আমরা কোনো একদিন বিশদভাবে শুনবো। শুধু এতটুকু বলে রাখি, আমরা তো আসলে টাকা দিয়ে, টাকা ইনকাম করে টাকা দিয়ে সার্ভিস কিনি। এখন সেই টাকা দিয়ে সার্ভিস যদি আমার অটো হয়ে যায়, তাহলে তো আমার আর টাকাটা হাতে লাগে না। ফ্রিঞ্জ বেনিফিট, ইন্ডাস্ট্রিতে একটা শব্দ আছে, সেটা হচ্ছে চাকরির বেতনের পাশাপাশি, মাইনের পাশাপাশি, স্যালারির পাশাপাশি আমার অন্য অন্য কি সুযোগ সুবিধা আছে। তো বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সিভিল সার্ভেন্টদের বেতন এবং আদার বেনিফিটস অনেক ভালো, সেই জন্য আমরা বিসিএস এর চাকরিগুলো বাছাই করতে পারি। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমরা যে 3টা পয়েন্ট আলোচনা করেছি, একটা হচ্ছে পার্মানেন্ট জব, 2 নম্বর হচ্ছে রোল ইন ডেভেলপমেন্ট সোসাইটি, আরেকটা হচ্ছে যে হায়ার স্যালারি বা আদার ফ্রিঞ্জ বেনিফিট যেগুলোর কথা বললাম। এগুলো দেখবেন কম বেশি অনেক প্রাইভেট সেক্টরেও পাওয়া যায়, বাট সোশ্যাল রিকগনিশন, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, বাংলাদেশ সিভিল সার্ভিসে চাকরি করা, বিসিএস ক্যাডারের যারা চাকরি করে তাদের জন্য সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা খুবই হাই। আমরা কিছুদিন আগে যখন 38 বিসিএস এর ফাইনাল রেজাল্ট দিল, আমরা এই রেজাল্টে দেখলাম বাংলাদেশে বুয়েট থেকে পাশ করা, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা অনেক ইঞ্জিনিয়ার, ডাক্তার ভাই বোনেরা পছন্দ করে প্রশাসন, পুলিশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিসে জেনারেল ক্যাডারগুলোতে আসতে চেয়েছেন। কারণ এগুলোর অনেক ধরনের সমাজের সমাজ ভিত্তিক একটু আলোচনা হচ্ছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে, সেটা হচ্ছে এটার অ্যাকসেপ্টেন্সটা বেশি। এটাতে আমরা যেটা বলি পাওয়ার, আসলে সিভিল সার্ভেন্টরা পাওয়ার এক্সারসাইজ করে, বিষয়টা ওরকম না। আমরা
ম্যাক্স ওয়েবার নামের অসাধারণ একজন সমাজবিজ্ঞানীর কথা জানি, যাকে বিউরোক্রেসির জনক, ফাদার অফ বিউরোক্রেসি বলা হয়। উনি লিগ্যাল রেশনাল অথরিটির কথা বলেছেন। এই লিগ্যাল রেশনাল অথরিটি প্র্যাকটিস করার মাধ্যমে সিভিল নিজের লাইফকে সাজানোর জন্য, নিজের সমাজকে সাজানোর জন্য তার একটা স্ট্রং রোল থাকে, এবং এটা হচ্ছে একটা বিগ চেইন, একটা ক্ষমতা কাঠামোর মধ্যে অবস্থান করা, একটা পাওয়ার হাউসের মধ্যে অবস্থান করা। আমি জানি এই বিষয়গুলো হয়তো আরো সংবেদনশীল শব্দ দিয়ে, আরো সুন্দর শব্দ দিয়ে ব্যাখ্যা করার সুযোগ আছে, তবে আমরা আপাত দৃষ্টিতে যেভাবে দেখি সেটা হচ্ছে সামাজিক গ্রহণযোগ্যতা। একে তো সরকারি চাকরির প্রতি আছেই, উপরন্তু সরকারি চাকরির পাশাপাশি সামাজিক সরকারি সুবিধার পাশাপাশি আমাদের সমাজ একজন বিসিএস ক্যাডার অফিসার হলে, বা যারা সিভিল সার্ভিসে কাজ করে, সব ক্যাডার অর্থেই বলছি আমরা, তাদেরকে একটু অন্যভাবে, একটু ভালো চোখে, একটু ইতিবাচক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বাছাই করে। সেই জন্য আমরা সিভিল সার্ভিসে আসতে পারি। আজকের আলোচনা লাস্ট, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় যারা যে রুচিবান তরুণ তরুণী সিভিল সার্ভিসে আসতে চায়, বিসিএস ক্যাডারে চাকরি করতে চায়, তাদের কাছে চাহিদা সোপান তত্ত্ব, আমরা যারা, আমাদের যে বন্ধুরা ম্যানেজমেন্টে পড়েছেন, আমাদের যে বন্ধুরা মার্কেটিং এ পড়েছেন, ফিন্যান্সে পড়েছেন, এইচআরএম পড়েছেন, মার্কেটিং এ পড়েছেন, এরা খুব ভালো করে একটা শব্দের সাথে পরিচিত। ইভেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্সে যারা পড়েছেন, চাহিদা সোপান তত্ত্ব আব্রাহাম মাস্লো নামের একজন তাত্ত্বিক এটা ব্যাখ্যা করেছেন। ইংরেজিতে এটাকে বলা হয় হায়ারার্কি নেটস থিওরি। যারা কাগজ কলম নিয়ে লিখছেন, শব্দটা আবার দেখতে পারেন, হায়ারার্কি নেটস থিওরি, চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্বে আব্রাহাম মাস্লো ব্যাখ্যা করেছেন, মানুষের চাহিদা কোন একটা জায়গায় স্থির হয়ে যায় না। মানুষের চাহিদা একটা পাওয়ার পর আরেকটা চাহিদা মানুষের মধ্যে তৈরি হয়। দিস ইজ আ হিউম্যান নেচার। এটা মানুষের এটা প্রকৃতি। আল্লাহ তাআলা হয়তো আমাদের কিভাবে সৃষ্টি করেছেন। মানুষ, রবীন্দ্রনাথের কবিতা থেকে আমরা জানি, এই জগতে হায় সে বেশি চায় যার আছে ভুরি ভুরি। আমি একেবারে কবিতার বিশ্লেষণে যাচ্ছি না। অর্থাৎ একটা পাওয়া আমাদের অধিকতর পাওয়ার দিকে আমাদের আকাঙ্ক্ষাকে আরো বৃদ্ধি করে দেয়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, দেয়ার ইজ এ এন্ড অফ নিড। প্রয়োজনের মানুষের সেবা শেষ আছে, বাট দেয়ার ইজ নো এন্ড অফ গ্রিড। মানুষের লোভের কোনো শেষ নাই। এটাকে আমরা বলতে পারি মানুষের চাহিদার কোনো শেষ নাই। যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার মনোবাসনা হচ্ছে উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন। যিনি আজকে উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার দূরদৃষ্টি হচ্ছে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হবেন। এবং এই পদগুলোতে দায়িত্ব পালন করতে করতে গিয়ে মানুষের স্বপ্ন জাগে, আমি পার্লামেন্টের মেম্বার হব, মেম্বার অফ পার্লামেন্ট হব। যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন তাদের মনের মধ্যে সুপ্ত বাসনা কখনো প্রকাশ করে, কখনো বসে না, কিন্তু ঘুম হয় না। ঘুমের ভিতরে সে ভাবে, বিছানায় গিয়ে সে জেগে অথবা ঘুমের মধ্যে সে ভাবে, আমি যদি মিনিস্টার হতে পারতাম। দ্যাট মিনস আমাদের চাওয়াটা হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকে। আব্রাহাম মাসলো, এই বিখ্যাত তাত্ত্বিক, আমাদের মানুষের চাওয়াটাকে 5 ভাগে ভাগ করেছেন। উনি ফার্স্ট নিডকে উনি ব্যাখ্যা করেছেন বায়োলজিক্যাল নিডস। আমরা যে খাই, আমাদের যে আলো বাতাসের দরকার, আমাদের যে খাবার দরকার, আহার দরকার বিভিন্ন ধরনের, এগুলোকে উনি বায়োলজিক্যাল নিডস বলেছেন। বায়োলজিক্যাল নিডস যখন মানুষের পরিপূরণ হয় তখন সে চায় সেফটি নিড, মানুষ নিরাপত্তা চায়। যখন তার সামাজিক সেফটি নিডটা যখন তার হয়ে যায়, তার বায়োলজিক্যাল নিড ফুলফিল হলো, তখন সে চায় হচ্ছে সেফটি। এরপর যাচ্ছে আবার সে সোশ্যাল নিড। সে যখন খেতে পারে, তার যখন একটা বাড়ি আছে, ও একটা শেল্টার, একটা গুরুত্বপূর্ণ চাহিদা, মানুষের আশ্রয় চায়, বাসস্থান চায়, এই যে সেফটি থেকে এগুলো উদ্ভূত। যখন তার বাড়ি থাকে, যখন সে মোটামুটি ভাবে তৃপ্তির মাধ্যমে জীবন অতিবাহিত করে, তার মধ্যে নতুন একটা নিড তৈরি হয়, সমাজের মানুষ যেন আমাকে একটু কাউন্ট করুক, সমাজে যেন আমাকে একটু কদর করে, সমাজের লোকজন যেন আমাকে একটু মূল্য দেয়। এই যে চাওয়াটা, এটাকে আব্রাহাম মাসলো বলেছেন সোশ্যাল নিড। এরকম করে 5টা চাহিদার সর্বশেষ পর্যায়ে গিয়ে আমাদের আছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটাকে আব্রাহাম মাসলো বলেছেন আত্মপরিতৃপ্তির স্তর। আমি আপনারে ছাড়িয়া আমি করি না কাহারে কুর্নিশ। আমাদের বিদ্রোহী কবি নজরুলের ভাষায়, সে নিজেকে একটা সিংহাসন, মুঘল সম্রাটের মতো একটা খ্যাত। আমরা যারা প্রাইম মিনিস্টার হয়, যারা প্রেসিডেন্ট হয়, যারা খুব গুরুত্বপূর্ণ, তাদের কি খায়েশের শেষ হয়? না, হয় না। ওরা একবার হলে ওরা চায় আরেকবার হই, দ্বিতীয়বার হলে চায় আরেকবার হই। পৃথিবীর দেশে দেশে দেখবেন সংবিধান চেঞ্জ করে ফেলতেছে। এই যে এরদোয়ানের কথা বলি, তুরস্কের, রাশিয়ার পুতিনের কথা বলি,
ওরা সংবিধান চেঞ্জ করে হলে ওদের ক্ষমতার যে মেয়াদ 92 বছর বয়স আমরা দেখেছি পৃথিবীর অসাধারণ একজন উন্নয়নশীল দেশের একজন নেতা মাহাতির মোহাম্মদ 92 বছর বয়সে এসে উনি আবার প্রধানমন্ত্রী হয়েছেন। শুধু হয়েছেন না, উনি থেকে যেতেও চেয়েছেন। এটা এক অন্য বিষয় আলোচনার। শুধু এতটুকু মনে রাখবেন, চাহিদা সোপান তত্ত্ব হচ্ছে মানে আমাদের চাহিদাগুলো বাড়তে থাকে। আমার 25 বছরের চাহিদার সাথে 30 বছরের চাহিদার পার্থক্য আছে, 40 ইয়ার্সের চাহিদার পার্থক্য আছে। এই চাহিদা এর সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য আমরা বিসিএস ক্যাডার হতে চাই। বিসিএস ক্যাডার হওয়ার জন্য অনেকে ইচ্ছা, অনেকেই মনোবাঞ্ছনা পোষণ করে রাখেন। তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমরা মোটামুটি এইগুলোই আজকে আলোচনায় রাখলাম। এরপরে আমরা স্লাইডটা দেখি। মনে রাখবেন, যেখানে অনেক বেশি সুযোগ, সেখানে অনেক বেশি রিস্ক। যাদের চাকরি যায়, চাকরি যাওয়ার সময় এমপ্লয়াররা চিন্তা করে কার বেতন বেশি, কার সুযোগ সুবিধা বেশি, কাকে ছাঁটাই করলে আমার লাভ বেশি হবে। এটাকে আমরা এভাবে বলতে পারি, বিসিএস ক্যাডারের চাকরি যেহেতু একটা দায়িত্বপূর্ণ জব, আমি বলেছি ওরা এক্সারসাইজ করে লিগাল রেশনাল অথরিটি। ওদেরকে যখনই তারা একটা কর্তৃত্ব প্রয়োগ করতে যায়, যখনই তারা কোনো একটা পাওয়ার এক্সারসাইজ করতে যায়, তখনই তাদের মধ্যে একটা ক্ষমতা লিপ্সা। ম্যাক্স ওয়েবার বলেছেন ক্ষমতা মানুষকে নীতিভ্রষ্ট করে। বার্ট্রান্ড রাসেলও বলেছেন চরম ক্ষমতা মানুষকে চরমভাবে ধ্বংস করে দেয়, চরম করাপ্ট করে ফেলে। সুতরাং বিসিএস এর চাকরি যেহেতু একটা দায়িত্বপূর্ণ চাকরি, একটা গুরুত্বপূর্ণ চাকরি, এটা সারা একটা রিপাবলিকের জন্য একটা চাকরি। সুতরাং এই চাকরি করতে গেলে আমাদেরকে অনেক কিছু আইন বিধি, অনেক এটা কি বলে সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। আমরা একজন ফ্রি মানুষ যেভাবে কাজ করতে পারে, একজন ফ্রি মানুষ যেভাবে চিন্তা করতে পারে, সেভাবে কিন্তু একজন বিসিএস ক্যাডার কিন্তু পারে না। তাকে একটা ফ্রেমের মধ্যে, তাকে একটা কাঠামোর মধ্যে কাজ করতে হয়। এটা হচ্ছে এই চাকরির একটা বড় সীমাবদ্ধতা। আমার এই আলোচনা আমি জানি অনেক সিনিয়র শুনছেন, আমাদের অনেক বন্ধুরা শুনছেন। তারা হয়তো কেউ কেউ একমত বা দ্বিমত পোষণ করতে পারেন, সেটা সুযোগ তাদের আছে। তবে বিসিএস চাকরির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা বিসিএস চাকরি পেতে চান, বিসিএস ক্যাডার অফিসার হতে চান, তাদের এই সীমাবদ্ধতা সম্পর্কে জেনে রাখাও দরকার আছে। কারণ এখানে একটা ডিসিপ্লিনের মধ্যে কাজ করতে হয়, এটা একটা লং টার্ম সার্ভিস, এবং এখানে বিশেষ করে প্রাথমিক স্তরে ক্রিয়েটিভিটির সুযোগটা প্রাইভেট সেক্টরের মতো অত বিকশিত নয়। আমাদের কর্পোরেট হাউসগুলো, বিশেষ করে প্রাইভেট কর্পোরেট হাউসগুলোতে দেখবেন একজন ইয়াং প্রফেশনালকে সে যে বিষয়ে ইচ্ছুক, যে বিষয়ে সে স্বপ্নবাজ, ডেডিকেটেড, তাকে সেই বিষয়ে অনেক দূর যাওয়ার সুযোগ করে দেয়। তার জন্য একটা ব্যাপক ক্ষেত্র তৈরি করে দেয়, তার জন্য স্পেশাল বিধি তৈরি করা হয়, তার জন্য স্পেশাল বেনিফিটস দেওয়া হয়। কিন্তু আমাদের সরকারি চাকরি, বিশেষ করে আমি বাংলাদেশ সিভিল সার্ভিসের অ্যাসপেক্ট থেকে বলবো, আমাদের চাকরি একটা বড় দুর্বলতা হচ্ছে দেয়ার ইজ, মানে বলার মতো, এটা আমার কথা না, আমার কথা বললে হয়তো অনেকে হেসে উড়িয়ে দিতে পারবেন। আমার টেবিলে একটা বই আছে, ডক্টর সাদাত হোসাইন, বাংলাদেশের সাবেক মন্ত্রী পরিষদ সচিব, সাবেক পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। উনি একাধিকবার টিভি টক শো বিভিন্ন লেখায় বলেছেন, আপনার আমাদের চাকরিতে রিওয়ার্ডেরও সুযোগ কম, পানিশমেন্টেরও সুযোগ কম। একজন অসাধারণ কাজ করতেছে, তাদেরকে আমরা খুব বেশি রিওয়ার্ড পেতে আমরা দেখি না, বরঞ্চ দেখি খুবই দায়িত্বপূর্ণ ভালো কাজ করার পর অনেকে বেকায়দায় পড়ে যেতে আমরা দেখি। তার মানে হচ্ছে কি, যার পানিশমেন্ট দরকার অনেক সময় সে যায় রিওয়ার্ড, যার রিওয়ার্ড দরকার সে অনেক সময় বেকায়দায় পড়ে যায়। তার মানে হচ্ছে এখানে আপনি আপনার জীবনকে, আপনার যৌবনকে, কবি অ্যাপোলোনিয়ারের কথা বলেছিলাম, আপনি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আপনি সারা জগৎটাকে, বিশ্ব জগৎটাকে হাতের মুঠোয় দেখতে চান, আপনার জীবনকে, যৌবনকে পূর্ণ ভরে উপভোগ করতে চান, আপনি পুরো জীবনকে মনে করেন যে এটা একটা গোলাপ ফুল, আমরা গোলাপ ফুলের নিচে একটা প্রতিদিন নতুন জীবনের অবগাহন। তাদের জন্য বলে রাখি, আপনাকে একটা নিয়ন্ত্রিত জীবনে অভ্যস্ত হতে হবে যদি আপনি বিসিএস ক্যাডারের চাকরিতে। হ্যাঁ, আপনি যখন একটা পর্যায়ে যাবেন, সিনিয়র হবেন, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তখন আপনার মধ্যে কিছু ডিসিশন মেকিং অথরিটি আপনাকে দেওয়া হবে, আইনগতভাবে দেওয়া হবে, বিধিগতভাবে দেওয়া হবে। তখন আপনি এই জিনিসটা অনেক বেশি উপভোগ করতে পারবেন। হ্যাঁ, when you become secretary, আপনি যখন একটা ডিভিশনের সেক্রেটারি হবেন, একজন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সেক্রেটারি হবেন, তখন হয়তো আপনার অনেক ইচ্ছা, আপনার অনেক স্বপ্নকে আপনি বাস্তবায়ন করার সুযোগ পাবেন। কিন্তু প্রাইমারি স্টেজে এটা অনেক বেশি কাঠামোবদ্ধ কাজ, ইভেন সিনিয়র পর্যায়ে এটা কাঠামোর ভিতরে থেকে কাজ করতে হবে। আপনাদেরকে এই সীমাবদ্ধতা মাথায় রাখতে হবে।
এরপর আসি আমরা পরের পয়েন্টে। আমরা হয়তো আর 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো সর্বোচ্চ সময় নেব। কারা কারা বিসিএস পরীক্ষা দিতে পারবে? আমি শুরুতেই আপনাদেরকে একটা কথা বলেছি, একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেশনে বিসিএস এর টোটাল প্রিপারেশন নিয়ে কথা বলাটা অনেক অসম্ভব একটা বিষয়। আমরা ধারাবাহিকভাবে কয়েকটা সেশন নিয়ে যাতে সবগুলো বিষয়ে স্পেশাল ফোকাস দেওয়া যায়, আপনাদেরকে সেভাবে গড়ে তুলবো, আপনাদেরকে সেভাবে নলেজগুলো দেওয়ার চেষ্টা করবো আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের জানা থেকে। আপনারা নিজেরও স্টাডি করবেন, মনে রাখবেন নিজের মাথা কখনো কোথাও দিয়ে রাখবেন না। অন্যদের অভিজ্ঞতার কথা শুনবেন, সিদ্ধান্ত নিতে হবে নিজেকে, সুতরাং নিজেকে স্টাডি করতে হবে, নিজেকে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে, এগুলোতে আপনাদের অভ্যস্ত হওয়া উচিত। এখন আমাদের নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কারা বিসিএস পরীক্ষা দিতে পারবে। ইন্টারমিডিয়েটের একটা ছেলে গতকাল আমাকে টেক্সট করেছে, সেটা হচ্ছে সে বিসিএস পরীক্ষা দিতে চায়, তার করণীয় কি। আরেকজনকে পেলাম, সে 41তম বিসিএস এর প্রিপারেশন নেবে, পরীক্ষা নেবে, সে মার্চ ফরওয়ার্ডের সাথে সম্পৃক্ত হতে চায়। আমি বললাম আপনি কি দরখাস্ত করেছেন? বলেন আমি তো দরখাস্ত করিনি এখনো। তো কখন দরখাস্ত করবো? আমি তো এখনো রেজিস্ট্রেশন। সে আমাদের রেজিস্ট্রেশনকে বুঝছে এটা দরখাস্ত। বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য আপনার মিনিমাম কতগুলো কোয়ালিফিকেশনস লাগবে। নাম্বার ওয়ান কোয়ালিফিকেশন হচ্ছে ইউ মাস্ট বি আ বাংলাদেশি সিটিজেন। আপনি নারী হন, পুরুষ হন বা অন্য লিঙ্গের হন, আপনাকে বাংলাদেশি সিটিজেন হতে হবে। বাংলাদেশে দেখবেন চাকরি সূত্রে অনেক ভারতীয় কাজ করেন, শ্রীলঙ্কান নেটিভসরা কাজ করেন, পাকিস্তানি লোকজন কাজ করে, ইভেন কক্সবাজারে আমরা রোহিঙ্গাদের যে বিষয়, আমাদের অনেক প্রায় 12 লক্ষের মতো রোহিঙ্গা বাস করে, ওরা কিন্তু বিসিএস পরীক্ষা দিতে পারবে না। এটা বাংলাদেশ সিভিল সার্ভিসের চাকরি, সুতরাং আপনার প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে বাংলাদেশের সিটিজেন হতে হবে। আমার মনে হয় আমরা যারা শুনছি কম বেশি প্রায় সবাই বাংলাদেশের সিটিজেন, তার মানে আমরা প্রথম যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে গ্রাজুয়েট হতে হবে। গ্রাজুয়েটের মধ্যে আপনি যদি 4 ইয়ার্স গ্রাজুয়েট হন, মানে এটাকে অনার্স গ্রাজুয়েট হন, তাহলে আপনি সরাসরি বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। 4 বছর, মনে রাখবেন প্রফেশনাল ডিগ্রি বলা হয় এটাকে, ফাইনাল ডিগ্রি, এটা একটা ফিনিশিং ডিগ্রি, অ্যাকমপ্লিশমেন্ট। আপনার আফটার ইন্টারমিডিয়েট, আফটার এইচএসসি বা ইন্টারমিডিয়েট আপনাকে 4 বছর একটা শিক্ষা সমাপনী ডিগ্রি লাগবে। দ্যাট মিনস যারা গ্রাজুয়েশন করেছেন 4 ইয়ার্সের, তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রথম হচ্ছে বাংলাদেশি সিটিজেন, নাম্বার 2 হচ্ছে আপনাকে গ্রাজুয়েট হতে হবে, নাম্বার 3 গ্রাজুয়েশনের ক্ষেত্রে একটু কথা বলি, কেউ যদি 4 বছরের অনার্স কোর্স না করে, তাহলে সে 3 বছরের ডিগ্রি করার পর 2 বছরের মাস্টার্স কোর্স করার পর সে বিসিএস পরীক্ষা অংশ নিতে পারবে। আমাদের মধ্যে যারা একটু বয়স হয়ে গেছে 29-30 বছরের দিকে, তারা একটু খেয়াল করবেন, কেউ কেউ ক্লাস সিস্টেমে, ডিগ্রি সিস্টেমে পড়েছেন, পাস কোর্সে গ্রাজুয়েশন করেছেন, তারা যদি মাস্টার্স শেষ করেন তাহলে তারাও এখানে পরীক্ষা দিতে পারবেন। গেল 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট হাইট থাকতে হবে। হাইটটা কিরকম? পুরুষ হলে 5 ফিট, নারী প্রার্থী হলে তাকে 4 ফিট 10 ইঞ্চি হতে হবে হাইট। আবার কিছু কিছু স্পেশাল চাকরি আছে, যেমন পুলিশের চাকরি, আনসারের চাকরি, এখানে একটা ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি ম্যাটার করে। সুতরাং এই চাকরিগুলোতে আপনার হাইট পুরুষ হলে 5 ফিট 4 ইঞ্চি লাগবে, আর মহিলা হলে আপনার হাইট লাগবে 5 ফিট। একটু খেয়াল করেন, ইন জেনারেল বিসিএস ক্যাডার প্রার্থী হতে হলে আপনার হাইট লাগবে 5 ফিট পুরুষ হলে, আর নারী হলে 4 ফিট 10 ইঞ্চি। পুলিশ অথবা আনসার পদের জন্য যদি আপনি দরখাস্ত করেন, তাহলে পুরুষ হলে আপনাকে 5 ফিট 4 ইঞ্চি হইতে হবে, আর নারী হলে আপনাকে 4 ফিট 5 ফিট হতে হবে। এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন। হাইটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমরা যখন ফর্মটা পূরণ করব সেই সময়ের কথা বলছি। বিদেশি কোনো নাগরিককে বিয়ে করেছেন, এই ধরনের কেউ কিন্তু বিসিএস পরীক্ষায় প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশে এটা মনে রাখবেন, যেহেতু এখানে নিরাপত্তা বিষয় আছে, অনেক কৌশলগত স্ট্র্যাটেজিক্যাল বিষয় আছে, সুতরাং ভিনদেশি কাউকে বিয়ে করলে, নারী হোক পুরুষ হোক, তাহলে তার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নাই। এই ধরনের কিছু যোগ্যতা আমাদের থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের 4 ইয়ার্স শিক্ষা সমাপনী ডিগ্রি, অথবা আফটার ইন্টারমিডিয়েট 4 ইয়ার্স শিক্ষা সমাপনী ডিগ্রি, অথবা ডিগ্রির পরে আর 2 বছরের মাস্টার্স ডিগ্রি। এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। আর হাইটের বিষয়টা, ওয়েটের একটা বিষয় আছে, এটা তো আমরা চাইলে এখন স্বাস্থ্যবিধির কারণে
ডাক্তার জাহাঙ্গীর সাহেব বা আয়েশা ম্যাডাম, ওদের বিভিন্ন পরামর্শ, ডাক্তারদের পরামর্শ, আমরা বেশি খেলে বা বেশি ক্যালোরি নিলে ওজন বাড়ানো যায়, কম খেলে আবার কমানো যায়, এ ধরনের যেহেতু বিষয় আছে, এটা আমার মনে হয় খুব বেশি ম্যাটার করবে না। যখন সার্কুলার হবে আমরা এটা দেখে আপনাদেরকে বলে দিতে পারবো। বিসিএস পরীক্ষার ধাপগুলো। বিসিএস পরীক্ষায় কতগুলো মেজর স্টেপস আছে। বিসিএস পরীক্ষার স্টেপস গুলো কিন্তু অনেক। আপনার কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে, ভাইবা পরীক্ষা দিতে হবে, স্বাস্থ্য পরীক্ষা আছে, পুলিশ ভেরিফিকেশন আছে, এরপর আপনার যোগদানের বিষয় আছে, গ্যাজেট আছে, অনেকগুলো পর্যায়ে। এর মধ্যে একজন ক্যারিয়ার এক্সপেক্টেন্ট হিসেবে, একজন বিসিএস হিসেবে আপনাকে যে বিষয়টা মানে যে বিষয়গুলোর উপরে বেশি ফোকাস আপনাকে রাখতে হবে, প্রিপারেশন নিতে হবে, তার মধ্যে একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, একটা হচ্ছে লিখিত পরীক্ষা, আর একটা হচ্ছে মৌখিক পরীক্ষা। স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষার মার্কস হচ্ছে 200 নাম্বার, লিখিত পরীক্ষার মার্কস হচ্ছে 900 নাম্বার এবং মৌখিক পরীক্ষা হচ্ছে 200 নাম্বার। বিসিএস প্রিলিমিনারি 200 কমন ফর অল। আপনি স্পেশাল ক্যাডার, প্রফেশনাল ক্যাডার হতে চান, টেকনিক্যাল ক্যাডার হতে চান বা জেনারেল ক্যাডার হতে চান, যেটাই হতে চান, আপনাকে 200 নাম্বারের প্রিলিমিনারি কম্পালসারি দিতে হবে। সেকেন্ড, যারা প্রিলিমিনারি পাস করবেন তাদেরকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হচ্ছে 900 মার্কসের পরীক্ষা। এই 900 মার্কসের পরীক্ষায়, লিখিত 900 মার্কসের পরীক্ষা বিসিএস ক্যাডার হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল রোল প্লে করে হচ্ছে লিখিত পরীক্ষার মার্কস। এরপর হচ্ছে মৌখিক পরীক্ষা 200 মার্কসে। আমরা খুব সংক্ষেপে, আজকে খুব বিস্তারিত আলোচনা আমরা যাব না, খুব সংক্ষেপে একটু আইডিয়া দিই এই পরীক্ষার ধাপগুলো সম্পর্কে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয়গুলো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় একদিনে, সাধারণত শুক্রবারে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। 2 ঘন্টার 200টি পরীক্ষা, 200টি প্রশ্নে এমসিকিউ পদ্ধতির পরীক্ষা দিতে হয়, যেখানে নেগেটিভ মার্কিং থাকে। আমি আবারও বলছি, 2 ঘন্টার 200 মার্কসের একটা এমসিকিউ পদ্ধতির পরীক্ষা, যেখানে নেগেটিভ মার্কিং থাকে। এই পরীক্ষায় আমাদের ক্লাসের পরে, আজকে মানে আপনারা সকালের আগেই আপনারা একটা ইয়া পাবেন, আমাদের গ্রুপে আপনারা একটা আজকে ক্লাসের কোর্স ম্যাটেরিয়ালস পাবেন। সেখানে দেখবেন প্রিলিমিনারিতে আমাদেরকে 10টি সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। আমি একটু করে জাস্ট শুনে, এখন লেখার দরকার নেই, আপনারা সিটে এটা পাবেন, রিডিং ম্যাটেরিয়ালসে পাবেন। জাস্ট আমি একবার একটু বলে যাই। বিসিএস পরীক্ষার 1 নাম্বার সাবজেক্টের নাম হচ্ছে, অনেকে মনে করে বাংলা, এটা আসলে বাংলা না, এটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য। মনে রাখবেন, আপনি অফিসার হতে চাচ্ছেন, বিসিএস ক্যাডার অফিসার হতে চাচ্ছেন, আপনাকে আপনার কথাবার্তায়, শব্দ চয়নে আপনাকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, ফর্মাল হতে হবে। বাংলা ইংরেজি এভাবে বলবেন না। আমাদের প্রিলিমিনারি সাবজেক্ট গুলো হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এই 10টি সাবজেক্টে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয় 200 মার্কসে। এখানে স্পেসিফিক একেবারে বাংলায় কত, লিটারেচারে কত, গ্রামারে কত, বা ইংরেজি সাহিত্যে কত, ভোকাবুলারি কত, লিটারেচার কত, এই ধরনের স্পেসিফিক আলোচনা আমরা অন্য কোনো একটা পর্বে নিয়ে আসবো। আজকে আমরা আমাদের সময়ের মধ্যে শেষ করার জন্য ওই বিষয়ে আমরা ডিটেলসে যাচ্ছি না। এখন দেখেন, এই 10টি প্রিলিমিনারি সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, যেগুলো উল্লেখ করলাম। নেক্সট হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা। একটু খেয়াল করেন, বললাম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আমাদের সাবজেক্ট হচ্ছে 10টি, লিখিত পরীক্ষায় আমাদের সাবজেক্ট হয়ে গেছে 6টি। যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন তারা অনেক সময় বলে থাকেন, আমার রিটেনের প্রিপারেশন এখন নেওয়ার দরকার কি, আমার ভাইবার প্রিপারেশন এখন নেওয়ার দরকার কি। এটা ভুল। মনে রাখবেন, বিসিএস ইজ আ টোটাল প্রিপারেশন। বিসিএস মানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নয়, বিসিএস মানে বিসিএস লিখিত বা বিসিএস ভাইবা পরীক্ষা নয়। বিসিএস হচ্ছে প্রিলি, লিখিত, ভাইবা সবকিছুর একটা কম্বিনেশন। দিস ইজ এ টোটাল প্যাকেজ। বিসিএস লিখিত পরীক্ষায় সাবজেক্ট হচ্ছে 6টি। এই 6টি সম্পর্ক আপনি এখনই জেনে রাখবেন, কারণ কোন বিষয়গুলো প্রিলিতে আপনাকে বেশি ফোকাস করে পড়তে হবে, কোনগুলো একটু নোট নিয়ে পড়তে হবে,
কোনগুলোর বিষয়ে আপনাকে নোট সংরক্ষণ করতে হবে, কোন বিষয়ে আপনাকে বেশি সময় দিতে হবে, এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করবে হচ্ছে আপনি যদি সিলেবাসটা সম্পর্কে অ্যাডভান্স একটা ধারণা রাখেন। বিসিএস প্রিলিমিনারিতে বলেছি 10টা সাবজেক্ট 200 মার্কসের জন্য। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পর সাধারণত এভারেজে 4 মাসের মতো সময় পাওয়া যায়। বিসিএস লিখিত পরীক্ষায় সাবজেক্ট হয় 6টি। একটা হলো বাংলা, এখন আর বাংলা ভাষা ও সাহিত্য বলছে না, এখন হচ্ছে শুধু বাংলা। ইংরেজি 200, বাংলা 200, বাংলাদেশ বিষয়াবলী 200 মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলী 100 মার্কস, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা 100 মার্কস, বিজ্ঞান ও প্রযুক্তি 100 মার্কস। দ্যাট মিনস 6টা বিষয়ে আমাদের পরীক্ষা দিতে হয়, কোনোটাতে 100 মার্কস বরাদ্দ আর কোনোটাতে 200 মার্কস বরাদ্দ। তাহলে আমি যদি দেখি অ্যাকর্ডিং টু অ্যালোকেশন অফ মার্কস 3টা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে। বাংলা 200 মার্কস, ইংরেজি 200 মার্কস, বাংলাদেশ বিষয়াবলী 200 মার্কস। দ্যাট মিনস আমার সাবজেক্ট হচ্ছে মেজর 3টা সাবজেক্টে 6টা বিষয়ে আমাদের 900 নম্বরের পরীক্ষা দিতে হয় লিখিত পরীক্ষায়। এই 6টি বিষয়ে 900 নম্বরের মধ্যে 600 নম্বরই হচ্ছে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলী। আই রিপিট, 200 নম্বর বাংলা, 200 নম্বর ইংরেজি এবং 200 নম্বর বাংলাদেশ বিষয়াবলী। দ্যাট মিনস টোটাল বিসিএস প্রসিজার্স এর মধ্যে, টোটাল বিসিএস প্রিপারেশনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা সাবজেক্ট হলো বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিষয়াবলী। আমি যদি নাম্বার অ্যালোকেশনটা দেখি, এবার আসেন বিসিএস মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় সুনির্দিষ্টভাবে কোনো সাবজেক্ট নাই। মৌখিক পরীক্ষার বিষয়গুলোর জন্য আপনারা মনে রাখবেন, মৌখিক পরীক্ষায় আমরা যেভাবে প্রিলিমিনারিতে 10টা সাবজেক্টের কথা বললাম, লিখিত পরীক্ষায় 6টি সাবজেক্টের কথা বললাম, মৌখিক পরীক্ষায় এরকম কোনো সাবজেক্ট নাই। তবে কিছু আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি, নিজেরা পরীক্ষা দিয়ে আমাদের বন্ধু বান্ধব ভাই বোন ওদের সাথে ওদের পরীক্ষার গাইডলাইন দিতে গিয়ে দেখেছি কিছু বিষয় আছে কমন বিষয়। নিজের সম্পর্কে, নো দাই সেলফ, নিজের সম্পর্কে আপনি কি জানেন, কতটুকু জানেন। আপনি যে বিষয়ে একাডেমিক লাইফে লেখাপড়া করে এসেছেন, আপনি যে বিষয়ে স্নাতক বা গ্রাজুয়েট হতে পারে, কেউ ইকোনমিক্সে পড়েছেন, কেউ বাংলায় পড়েছেন, কেউ ইংলিশে পড়েছেন, কেউ ইসলামিক ক্রিশ্চিয়ান কালচারে পড়েছেন, ওই সাবজেক্টের নলেজ আপনার কেমন, এটা মৌখিক পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জোন। এরপর হলো আপনার যে ওয়ারেন্ট অফ ক্যাডার চয়েস লিস্ট, আপনি যে ক্যাডার চয়েস করেছেন, প্রথমে বিসিএস প্রশাসন দিয়েছেন, বিসিএস পুলিশ দিয়েছেন, বা এরকম যে ক্যাডারগুলো সম্পর্কে অগ্রাধিকার ভিত্তিতে দিয়েছেন, সেই ক্যাডারগুলো সম্পর্কে আপনার মিনিমাম নলেজটা আছে কিনা। আপনি বিসিএস প্রশাসন ক্যাডার ধরি আপনার প্রথম চয়েস, আপনার ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট ধরি হচ্ছে ইকোনমিক্স। দ্যাট মিনস ভাইবা বোর্ডে প্রথমত বিষয় হচ্ছে আপনার ব্যক্তি সম্পর্কে কিছু প্রিলিমিনারি প্রশ্ন আসতে পারে। আপনি কোথা থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়, আপনার থানা কি, জেলা কি, আপনার জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা, বিখ্যাত স্থাপনা কোনগুলো, আপনার জেলা কেন বিশিষ্ট, আপনার এলাকার পলিটিক্যাল বা কালচারাল বা কোনো এই ধরনের ফিগার্স আছে কিনা, তাদের সম্পর্কে কি জানেন, এই বিষয়গুলো। প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি তো আছেই অবশ্যই। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনি কোন বিষয়ে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছেন সেই বিষয়গুলো। দেন পরবর্তী যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনি যে প্রত্যাশিত ক্যাডারের পরীক্ষা দিচ্ছেন, যে পরীক্ষাগুলোর যে ক্যাডারগুলোতে আপনি যেতে চাচ্ছেন সেই ক্যাডার বিষয়ে আপনার একটা ভালো নলেজ রাখতে হবে যতটুকু সম্ভব। আপনি তো আর মনে রাখবেন, এই ভালো নলেজ রাখা মানে এই নয় আপনি তো আর ডিসি হিসেবে কাজ করেন নাই, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কাজ করেন নাই, কার্য অভিজ্ঞতা পাবে নাই, কিন্তু রিডিং ম্যাটেরিয়ালস থেকে সিনিয়রদের থেকে শুনে আপনার একটা বাসা একটা আইডিয়া, আপনার একটা এই বিষয়ে এই জবটা সম্পর্কে একটা ধারণা, নেচার অফ দি জব, এই বিষয়ে আপনার নলেজ আছে কিনা সেগুলো সম্পর্কে পরীক্ষা করা হয়। এবং অতি অবশ্যই অ্যাজ ইউএস সিটিজেন অফ বাংলাদেশ আমাদের অবশ্যই আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, এই বিষয়ে আমাদের একটা ভালো ধারণা রাখতে হবে। তার মানে আমি যদি দেখি 4-5টা বিষয় ক্যাটাগরি থেকেই ভাইবার প্রশ্নগুলো সাধারণত হয়। অসাধারণ অস্বাভাবিক পরিস্থিতি যদি না হয়, একটা হচ্ছে নিজের সম্পর্কে, একটা হলো আপনার চারপাশ সম্পর্কে, একটা হচ্ছে নিজের ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট, একটা হচ্ছে প্রত্যাশিত ক্যাডারগুলো নিয়ে যারা টপ র্যাঙ্কিং আপনার প্রিপারেশন চয়েস লিস্টটা থাকবে সেখানে, আরেকটা হচ্ছে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনার একটা ভালো ধারণা রাখতে হবে। এইগুলো হচ্ছে মৌখিক পরীক্ষার মোটামুটি বিষয়। এরপরে নেক্সট আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই,
নেক্সট ওয়ান, বিসিএস বইপত্র। আমরা হয়তো আর বেশিক্ষণ সময় আলোচনা করতে পারবো না, আজকে যতটুকু পারি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দিই। বিসিএস প্রিপারেশনের জন্য ভালো বইপত্রের কোনো বিকল্প নাই। মনে রাখবেন, আপনি যদি ভালো বই পড়েন, ভালো গাইডলাইন ফলো করেন, আপনি প্রথমবারই বিসিএস ক্যাডার হবেন। কোনো কারণে যদি মিস্টেক হয়, আপনি দ্বিতীয়বারে বিসিএস ক্যাডার অফিসার হবেন। কিন্তু আপনি যদি অপ্রয়োজনীয় বই পড়ে সময় নষ্ট করেন, আপনি যদি সঠিক গাইডলাইন ফলো না করেন, তাহলে আপনি কিন্তু প্রথমবার বা দ্বিতীয়বার বিসিএস ক্যাডার অফিসার হতে পারবেন না, আপনার সময়টা বেশি যাবে। আপনি দেখবেন বিসিএস পরীক্ষায় কিছু কিছু ছেলে মেয়ে, আমরা বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স দেখে আমরা বলতে পারি, বিসিএস পরীক্ষায় কিছু ছেলে মেয়ে ফার্স্ট টাইমে ক্যাডার অফিসার হচ্ছে। কিন্তু অনেক ক্যান্ডিডেটকে আমরা দেখি সে 3 বার 4 বার 2 বার পরীক্ষা দিয়েছে, ক্যাডার অফিসার হতে পারছে না। এখানে যে ডিটারমিনেন্টস গুলো আছে, এই পার্থক্য সৃষ্টিকারী যে উপাদানগুলো আছে, তার মধ্যে একটা মেজর ক্ষেত্র হচ্ছে বিসিএস এর জন্য একটা গুড বুক লিস্ট ফলো করা। সুনির্দিষ্ট কোনো বই, এই বই পড়লে এই হবে, এই বই পড়লে আপনি ফেল করবেন, পাস করবেন, এটা আমি বলবো না। আমি ওভারঅল আপনাদেরকে বই সম্পর্কে একটু বলি। আমরা যে কোর্স ম্যাটেরিয়ালস আপনাদেরকে প্রোভাইড করব, সেই কোর্স ম্যাটেরিয়ালস আমরা একটা সংক্ষিপ্ত বুক লিস্ট, স্পেশালি যারা শুনছেন আমার প্রিয় ভাই বোন, যারা বিসিএস এক্সপেক্টেন্টস, যারা প্রার্থী ক্যান্ডিডেটস, তাদেরকে বলে রাখি, আমি আজকের কথাগুলো ওভারঅল আমরা সব আপকামিং বিসিএস গুলো নিয়ে কথা বলছি। এর মধ্যে আমার স্পেশাল বিবেচনায় আছে হচ্ছে আজকে 41তম যারা বিসিএস ক্যান্ডিডেট তারা। আমরা আজকের কোর্স ম্যাটেরিয়ালসে 41তম বিসিএস এর একটা বুক লিস্ট দিব। এই বুক লিস্টে এবং 42, 43, 44 যারা পরীক্ষা দিবেন তারও একটু খেয়াল করেন, সবার জন্য একটা কমন একটা বুক লিস্ট থাকবে। সেই বুক লিস্টের মেইন বইগুলো কোনগুলো মনে রাখবেন। আমরা কিছু বইকে বলি টেক্সট বুক, কিছু বইকে বলি আমরা বোর্ড বই, কিছু বইকে বলি আমরা রেফারেন্স বুক। এগুলো সব আলাদা আলাদা জিনিস। আপনি যে ক্যাডারে হতে চান, সে জেনারেলিস্ট অর স্পেশালিস্ট, আপনি যদি চান যে আপনি প্রথমবারই বিসিএস ক্যাডার অফিসার হবেন, শুরুর দিকে বিসিএস ক্যাডার অফিসার হবেন, আপনি অবশ্যই 9 থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলো, এই যে প্রিলিমিনারি 10টা সাবজেক্ট আছে, এই প্রিলিমিনারি 10টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টগুলো 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতে কমন, সেই বইগুলো আপনার হচ্ছে প্রথম পাঠ্য। যে মনে করেন যে সময় নাই, তাকে আমি বলবো এই বইগুলো আপনার জন্য পড়া জরুরি। আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আমি বারবার পরীক্ষা দিয়ে আমার সময়টা নষ্ট করবো, সময় সম্পর্কে আমার আপকামিং যে সাইট সেখানে আমি একটু বলবো। সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রথমবার আপনার ফার্স্ট চান্সে যদি আপনি কিছু একটা গঠিয়ে দিতে চান, আপনি যদি সাকসেসফুলদের লিস্টে নিজেকে দেখতে চান, আপনার পরিবারের জন্য একটা মহা সুখবর নিয়ে আসতে চান, সমাজে আপনার অবস্থানকে মজবুত করতে চান, আপনি পরিশ্রম করেন। সেটা হচ্ছে গাইড বই আপনাকে না পড়তে আমি বলবো না, অবশ্যই আপনি গাইড বই পড়বেন, কিন্তু রেফারেন্স বই, টেক্সট বইগুলো বাদ দিয়ে নয়। আগে ওইগুলো পড়বেন, পরে আপনি সহায়ক বই পড়তে পারেন, সমস্যা নেই। যেমন বাংলার ক্ষেত্রে একটা কথা বলি, বাংলায় 9ম 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ একটা বই আছে, মাধ্যমিক বাংলা ব্যাকরণ, সাহিত্যের বই আছে, ইন্টারমিডিয়েটও বই আছে। এগুলো হচ্ছে আপনার একেবারে জরুরি ফার্স্ট নেট। যারা 42 এবং 43 একটু খেয়াল করেন, ওরা প্রথমে বাংলার বই কালেকশন করবেন 9ম 10ম একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো। ইংরেজিতেও সেম। যারা মনে করেন যে প্রশ্ন কমন পড়ে না, এ হয় না সে হয় না, ওরা ভালো করে বুঝতে পারবেন যদি আপনি 9 থেকে 12 ক্লাসের বইগুলো ভালো করে একটু পড়েন। এগুলো আপনার ফ্যামিলিতে আপনি পাবেন। এগুলো যে খুব বেশি টাকা পয়সা খরচ করে পড়তে হবে তাও না, এটা আপনাদের ফ্যামিলির ছোট ভাই বোন যারা আছে তাদের বইগুলো পড়লে আপনার হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম একটা পারপাস সার্ভ হচ্ছে আপনার। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রতিটা সাবজেক্টে কিছু স্পেশাল বই পড়বেন, যেটাকে আমরা টেক্সট বা রেফারেন্স বই হিসেবে বলছি। বাংলায় একটা বই, আমি জাস্ট একটু 2-1টা সাবজেক্ট সম্পর্কে সংক্ষেপে বলি। বাংলায় একটা বই আছে মাহবুবুল আলমের বই, বাংলা সাহিত্যের ইতিহাস। হলুদ মলাটের একটি বড় বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। এই বইটা আপনাকে প্রিলিমিনারিতে সহায়তা করবে, এই বইটা আপনাকে রিটেনে সহায়তা করবে। হায়াত মাহমুদের একটা বই আছে উচ্চতর বিশুদ্ধ ভাষা শিক্ষা, ইন্টারমিডিয়েটে পাঠ্য আমাদের এই বইটা, একটা বড় ভলিউমের একটা বই, ব্যাকরণ ও বিরোচন সম্পর্কে। এই বইটা যদি আপনি পড়ে রাখেন, আপনি বাংলা প্রিলিমিনারিতে সফল হবেন, আপনি রিটেনেও সফল হবেন। আপনার
প্রিলিমিনারি এবং রিটেনের যে টোটাল সিলেবাস বিসিএস এর পাবলিক সার্ভিস কমিশন প্রবর্তিত সিলেবাস, সেটা একটা বড় অংশ কভার করে হচ্ছে এই মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস এবং হায়াত মাহমুদের বাংলা ব্যাকরণের উচ্চতর বিশুদ্ধ ভাষা শিক্ষা, এই বইটি। এই দুইটা বই হচ্ছে আপনার জরুরি, এই দুইটা বই হচ্ছে আপনার মূল বই, মেইন পাঠ্যপুস্তক থাকবে। ফার্স্ট হচ্ছে 9 to 12 ক্লাসে বাংলা বই, সাহিত্য এবং ব্যাকরণ অংশ। সেকেন্ড হচ্ছে এর সাথে মাহবুবুল আলমের বাংলা সাহিত্যকে যুক্ত করে নেবেন। এটা করলে আপনার সুবিধা কি যাচ্ছেন, আপনার প্রিলিমিনারি প্রস্তুতি হয়ে যাচ্ছে, অ্যাট দি সেম টাইম আপনার রিটেনের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। দেন আপনি আসুন বিসিএস ইংলিশের প্রিপারেশন। ইংরেজিতে প্রিলিমিনারি অংশটা হচ্ছে গ্রামার ভোকাবুলারি এবং লিটারেচার বেসড। গ্রামার ভোকাবুলারি এবং লিটারেচার বেসড। রিটেন পরীক্ষায় গিয়ে বিসিএস ইংলিশের জন্য 200 মার্কসের একটা রিটেন পরীক্ষা দিতে হয়। এটাতে যথেষ্ট সময় এবং শ্রম দিতে হয়। রিডিং কম্প্রিহেনশন 100 মার্কসের একটা রিডিং কম্প্রিহেনশন। এটা যদি ইংরেজিকে যদি আপনি ভয়ে ইংরেজি থেকে পালাতে চান, ইংরেজি আপনাকে বলবেন পালাবি কোথায়, ইংরেজি থেকে পালানোর কোনো সুযোগ নাই। আপনি যদি ক্যারিয়ার প্রফেশনালস হতে চান, আপনাকে ইংরেজির সাথে আপনার সখ্যতা গড়ে তুলতেই হবে। এটা কোনো কিছু না, আপনি শ্রম দেন, সময় দেন, অবশ্যই ইংরেজি আপনার হবে, ইংরেজি আপনার বাগে আসবে, ইংরেজিতে আপনি ভালো করবেন। ভালো মানে এই নয় যে আপনাকে একেবারে থরলি ইংরেজিতে অভ্যস্ত হইতে হবে, আপনার রাইটিং একেবারে নিখুঁত হবে, তা না। আপনি কাজ চালানোর মতো একটা এফিসিয়েন্সি নিয়ে আসেন। তাহলে বিসিএস প্রিলিমিনারিতে যে বইগুলো আপনি ইংলিশের পড়বেন, রিটেনের ক্ষেত্রে ইংলিশের বই প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন। আমরা হয়তো ইংরেজি নিয়ে স্পেশালি যেদিন আলোচনা করবো এই বিষয়ে বিস্তারিত বলবো, আজকে শুধু এতটুকুই বলি, বিসিএস রিটেনের যে ইংলিশের সিলেবাস, সেটা উপযোগী বই, সিলেবাসের উপযোগী বই আমাদের মার্কেটে সাধারণত পাওয়া যায় না। তার মানে প্রিলি এবং রিটেনের বই আলাদা। তাহলে আপনি প্রিলিমিনারিতে যেহেতু সময় পাচ্ছেন, রিটেনের বইও আপনি প্রিলিমিনারি থেকে পড়া শুরু করেন। মার্চ ফরওয়ার্ডের যারা রেজিস্টার মেম্বার্স, আমি তাদেরকে বলবো ইংরেজি বিসিএস এর যে 10টা সাবজেক্ট প্রিলিমিনারিতে, রিটেনের 6টা সাবজেক্ট, এর ক্যাডার অফিসার হওয়ার পথে একটা বড় ব্যারিয়ার, একটা বড় বাধা হলো ইংলিশ। প্রিলিমিনারিতে 35 মার্কসের ইংলিশ, লিখিত পরীক্ষায় 200 মার্কসের ইংলিশ, মৌখিক পরীক্ষায় আবার ইংরেজির আপনার ওরাল একটা দিক, একটা ওরা হালকা পরীক্ষা করে নাই। তাহলে দ্যাট মিনস হচ্ছে ইংরেজি থেকে আমার মুক্তি নাই। এরপর আমি যখন বিসিএস ক্যাডার অফিসার হয়ে যাব, তখন তো আমাকে ইংরেজি বিষয়ে অনেক ডকুমেন্টস পড়তে হবে, রুলস রেগুলেশন এগুলো পড়তে হবে। তাহলে ইংরেজির সাথে বিভিন্ন চিঠিপত্র আদান প্রদান হবে ইংলিশে। সুতরাং ইংরেজির সাথে আপনাকে আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে চান, ভালো ব্যাংকার হতে চান, এনজিওতে কাজ করতে চান, যে সেক্টরে কাজ করতে চান না কেন, আপনাকে ইংরেজিতে ভয় না পেয়ে ইংরেজিকে আপনি ফেস করুন, ইংরেজির সাথে আপনি যোগ্যতা গড়ে তুলুন। আমাদের সম্মানিত ইংরেজি শিক্ষক যারা আছেন, তারা আপনাদেরকে এই ব্যাপারে তারা খুবই ক্যাপেবল। আমাদের 3-4 জন ইংরেজি শিক্ষক আছেন, তারা আপনাদেরকে খুবই ক্যাপেবল, ভালো পরামর্শ দিবে। ইংরেজি পত্রিকার সহায়তা নিতে পারেন। আমরা বাদল সৈয়দ স্যার সম্ভবত তার স্মৃতিচারণের একটা কথাই বলেছিলেন, তার বাবা তাকে কি বই পড়তে দিত, রিডার্স ডাইজেস্ট, এই ধরনের বইগুলো আপনারা চাইলে এই ধরনের কোনো একটা ম্যাগাজিন নিয়মিত পড়তে পারেন, অথবা বাংলাদেশে কিছু নিউজ পেপার আছে যেগুলো ইংলিশে বের হয়, সেগুলো আপনি একটু পড়েন, একটু রিডিং হ্যাবিট করেন, প্রতিদিন একটা চর্চা করেন। আপনার কোনো অমুক গাইড বই, অনুবাদ বই এগুলো পড়ার দরকার না, আপনি একটু প্র্যাকটিস করেন, আপনি কাজে নেমে যান। আপনি ইংরেজি পত্রিকার সাথে ডেইলি আধা ঘন্টা ইংরেজি পত্রিকা পড়েন, অনুবাদের দরকার নেই, আপনি ইংরেজিতেই পড়েন। পড়তে পড়তে আপনি আফটার 6 মান্থস, আফটার 9 মান্থস আপনি দেখবেন 1 বছরের মধ্যে আপনি ইংরেজিতে ভালো একজন রিডিং হ্যাবিট আপনার হয়ে যাবে। আমি ওই একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, ওখানে একজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ সাইফুর রহমান খান, সাইফুর স্যার যিনি ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, উনি একটা স্লোগান বলতেন উনি সেমিনার সিম্পোজিয়ামে, সাঁতার হলো পানিতে, পানি হলো বাসা হলো মুখে। ল্যাঙ্গুয়েজটা আপনি যখন মুখে যত বলবেন, তত আপনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যাবেন, আপনি স্কিলড হবেন। একইভাবে ইংরেজির ক্ষেত্রে আপনি রিডিং হ্যাবিটটা করেন, একেবারে অমুকের অনুবাদ করতে হবে, অমুকের পাল্টা অনুবাদ করতে হবে, এই জিনিসটাকে আমি করেন, সমস্যা নাই সবকিছুই, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আপনি ইংরেজিতে একটা নিয়মিত প্রাত্যহিক প্রতিদিন আপনি একটা সময় বরাদ্দ করেন, আপনি অবশ্যই এটাতে এগিয়ে থাকবেন আমার মনে হয়। এরপর আসেন বাংলাদেশ বিষয়ে বলি। 9-10 থেকে 9-10 যে সমাজবিজ্ঞান বই আছে সেটা আপনি পড়ুন, ইন্টারমিডিয়েটের বই আপনি পড়ুন, প্লাস বাংলাদেশের সংবিধান। আপনি চাকরি করতে চাইলে
আমাদের শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার কমেন্ট করেছেন, ধন্যবাদ স্যার। উনি আপাতত ডেইলি স্টার পত্রিকা নিয়মিত পড়ার জন্য আপনাদেরকে পরামর্শ দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। যেটা আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স, সংবিধান, এটা আপনার লাগবে। আপনি যদি একজন ক্যারিয়ার প্রফেশনাল হন, আপনাকে প্রতিনিয়ত আইন, বিধি এগুলো নিয়ে কাজ করতে হবে। এটার মাদার হচ্ছে, এটার ফাদার, মাদার, গ্র্যান্ড মাদার যেটাই বলেন, এটার মূল হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের যত কাজ হয়, সে প্রাইভেট সেক্টরে বলেন, পাবলিক সেক্টরে বলেন, সবগুলোকে একটা আইন, একটা বিধি মেনে চলতে হয়। এটার মূল হচ্ছে আমাদের কনস্টিটিউশন বই পড়েন। বিভিন্ন এক্সপার্ট যারা, তারা বিভিন্ন বিষয়ে বই লিখেছেন। কেউ বঙ্গবন্ধুর উপরে লিখেছেন, কেউ মুক্তিযুদ্ধের উপরে লিখেছেন, কেউ ইতিহাসের উপরে লিখেছেন, কেউ বাংলাদেশের ফুয়েল নিয়ে লিখেছেন, কেউ অন্যান্য ইন্ডাস্ট্রি নিয়ে লিখেছেন, কেউ গার্মেন্টস নিয়ে লিখেছেন। যত পারেন এই যে আমাদের পত্রপত্রিকা যেগুলো আছে, প্রথম আলো আছে, অন্যান্য যে মূলধারার গণমাধ্যম ডেইলি স্টার আছে, এগুলোতে যে কলাম হয়, নিয়মিত কলাম পড়ুন। এটা আপনার প্রাত্যহিক জীবনের অংশ হবে, মনে রাখবেন। যারা আগে থেকে রিডিং পেপার পড়ার হ্যাবিট আছে, কলামগুলো পড়ার অভ্যাস আছে, তারা কিন্তু আন্তর্জাতিক এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকবেন। এখন যারা পড়েন না, তারা কি হতাশ হয়ে বসে থাকবেন? না, আপনি এখন থেকে পড়া শুরু করুন। আপনি যখন এগুলো পড়বেন, আস্তে আস্তে আপনার মধ্যে একটা আইডিয়া জেনারেট হতে থাকবে, একটা আইডিয়া আপনার মধ্যে অটো ডেভেলপ হতে শুরু করবে। আপনি যত পড়বেন, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আপনি যত পড়বেন তত শিখবেন, তত বেশি আপনি ওই একটা বিষয়ে নিজস্ব মতামত দিতে পারবেন। বিসিএস লিখিত পরীক্ষা যারা দিয়েছে, যারা শুনছেন, তারা জানেন ওখানে সরাসরি এটা কি বলে না, এটা সম্পর্কে আপনার মত কি এভাবে বলে। তার মানে আপনার অপিনিয়ন কি। এখন আপনার অপিনিয়ন আপনি কখন দিবেন? যখন আপনি এই বিষয় সম্পর্কে জানবেন। বিসিএস পরীক্ষায় আপনার বাংলাদেশ অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারিতে 30 মার্কস, আবার লিখিত পরীক্ষায় 200 মার্কস, আবার ভাইভা পরীক্ষায়, এই যে মৌখিক পরীক্ষায় আপনার এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চাইবে, ইতিহাস সম্পর্কে জানতে চাইবে, নিজের পারিপার্শ্ব সম্পর্কে জানতে চাইবে। এই বিষয়গুলো তো বাংলাদেশের পড়ানো হয়। দেয়ার ইজ এ সাবজেক্ট, প্রিলিমিনারিতে 10টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স, রিটেনের 6টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স। মৌখিক পরীক্ষায় সাধারণত বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন হয়, এবং ফাইনালি ইফ ইউ বিকাম সাকসেসফুল ইন দিস রেস, আপনি যদি এই প্রক্রিয়ায় যদি সফল হন, বিসিএস ক্যাডার অফিসার হয়ে যান, ফর দি লাইফ টাইম, ক্যারিয়ার লাইফ, আপনাকে একটা বিষয় পড়তে হবে, ছাড় নাই, বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের বিভিন্ন সেক্টর সম্পর্কে আপনাকে জানতে হবে। সো বন্ধুরা, বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে বেশি বেশি বই পড়তে হবে। টেক্সট পড়বেন, রেফারেন্স বই পড়বেন, বিশেষায়িত বইগুলো পড়বেন, আর যে বইগুলোতে দেখবেন কালেকটিভ কিছু আছে, এগুলো আগে পড়বেন। সংবিধানের বই পড়বেন, নবম দশম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। একইভাবে আন্তর্জাতিক সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রিলিমিনারিতে 20 মার্কস, রিটেনে 100 মার্কস। এবং ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে বিসিএস পরীক্ষায় সবচেয়ে কঠিন প্রশ্ন হয় আন্তর্জাতিক সম্পর্ক। এটা আমার একটা ব্যক্তিগত অভিমতের কথা বললাম। আন্তর্জাতিক সম্পর্ক আমরা অনেকেই ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমাদের থাকে না। হঠাৎ করে আন্তর্জাতিক সম্পর্কে তো খুব 3-4টা পাবলিক ইউনিভার্সিটিতে আছে মনে হয়, তাহলে বেশি স্টুডেন্ট না। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক জিনিসটা আমরা, বিষয়টি আমরা এসএসসিতে না পড়ে, ইন্টারে না পড়ে, গ্রাজুয়েশনে না পড়ে, হঠাৎ করে যখন বিসিএস পরীক্ষায় পরীক্ষা দিতে যাই, আমরা যদি কোনো শর্ট বই পড়ি, গাইড বই পড়ি, সহায়ক বই পড়ি, এটা আমার নলেজকে জেনারেট করে এটা ভালো কিছু বের করবে না। সুতরাং আপনাদের প্রতি আমার পরামর্শ হলো, বাংলাদেশ আন্তর্জাতিক এই সাবজেক্টে বেশি ইয়াগুলো কভার করে, বেশি কন্টেন্টস কভার করে, এরকম কয়েকটা বই আপনারা গল্পের বইয়ের মতো করে রিডিং করে রাখবেন। আন্তর্জাতিক সম্পর্ক, তারেক শামসুর রহমানের একাধিক বই আছে বিশ্ব রাজনীতি সম্পর্কে, বাংলাদেশের পররাষ্ট্র নিয়ে। প্রফেসর এমাজউদ্দিন আহমেদের বই আছে বাংলাদেশের পররাষ্ট্র নিয়ে, ফরেন পলিসি অফ বাংলাদেশ। এরপরে আপনার ধরেন ব্যারিস্টার হারুনুর রশিদের বই আছে ইন্টারন্যাশনাল রিলেশনস। আমার একটা বই আছে আন্তর্জাতিক সম্পর্ক। মানে আপনারা, অর্থাৎ টেক্সট বইগুলো আপনারা একটা দুইটা বই আপনারা পড়ে রাখেন, এটা আপনার দরকার আছে। এরপর আমার নেক্সট যে পয়েন্টটা বলবো, বইপত্র। আজকে আমরা একটা বুক লিস্ট দিব, সেই বইটা আপনার বুক লিস্ট আপনারা ফলো করবেন। বই পড়ার ক্ষেত্রে 1 নাম্বার গুরুত্ব দিবেন যে বইগুলো আপনার প্রিলি, লিখিত এবং ভাইবা, প্রিলি, লিখিত এবং ভাইবা 3টা পরীক্ষায় যে সাবজেক্টগুলো কমন, এই বইগুলো অগ্রাধিকার ভিত্তিতে নেবেন। এরপরে নেবেন যে পরীক্ষাগুলো প্রিলিমিনারিতে আছে আবার লিখিত পরীক্ষায় আছে, সেই বইগুলো নেবেন। এরপর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার্থী, আপনি প্রাইমারিলি প্রিলিমিনারি পরীক্ষা, কিন্তু আপনার টোটাল প্রিপারেশনের জন্য ওই বইগুলি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো প্রিলি রিটেন ভাইবা অথবা প্রিলি রিটেন কমন গুরুত্বপূর্ণ। এই বইগুলোকে আপনি বাছাই করে পড়ুন।
আমি বইপত্র নিয়ে একটা লিস্ট আমরা দিব, এখন আর আলাপ করছি না, আমি বইপত্র নিয়ে আরো কথা হবে ইনশাআল্লাহ পরে। আমি আমার আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি, একেবারে শেষের দিকে। পরিশ্রম, সংকল্প, পরিশ্রম, লেগে থাকা, শব্দগুলো আপনারা যারা শুনছেন, আমার প্রিয় বন্ধুরা, ভাই বোনরা যারা বিসিএস পরীক্ষা দিবেন, নিজেকে নিজে শুনিয়ে শুনিয়ে বলেন, আমার সাথে বলেন, সংকল্প, ডিটারমিনেশন, পরিশ্রম, লেগে থাকা, এই যে হাল ছেড়ে না দেওয়া, হতাশ না হওয়া। হতাশ হতে আমাদের ধর্ম নিষেধ করেছে। ফ্রাস্ট্রেশন ইজ এ কার্স ফর দি হিউম্যান সোসাইটি। হতাশ হওয়া হচ্ছে মানব সমাজের জন্য একটা অভিশাপ। হতাশ হবেন না। সব সময় দেখবেন আপনার যখন মনে হচ্ছে সবকিছু শেষ, হঠাৎ করে আগামীকালে সূর্যটা এমন ভাবে আসবে আপনি চিন্তাও করতে পারেন না এটা এত সুন্দর হতে পারে, এটার বর্ণচ্ছটা আপনাকে এত আনন্দ ভুবনে নিয়ে যেতে পারে। কোনো কিছুই শেষ নাই, আপনার আগামীকালের দিনটা আছে। কোনো চেষ্টাই সর্বশেষ চেষ্টা নয়, আমরা আরো চেষ্টা করতে পারি। প্রথমে হচ্ছে আপনি বিসিএস ক্যাডার অফিসার হতে চাইলে বা যে কোনো প্রফেশনাল ক্যাডারে যেতে চাইলে, উদ্যোক্তা হতে চাইলে যেটাই করুন, ফার্স্ট হচ্ছে ইউ মাস্ট হ্যাভ এ ডিটারমিনেশন। আপনার একটা স্ট্রং ডিটারমিনেশন লাগবে। কি চান, কেন চান, আমি আবারও বলছি, কি চান, কেন চান, সাথে আফটার 10 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স নিজেকে আপনি কোন পরিবেশে কোন পরিস্থিতিতে দেখতে চান সেই বিষয়টা আপনি মনে রাখবেন। নাম্বার 2, অনেক অনেক প্রতিভাধর মানুষরা, আইনস্টাইন থেকে নিউটন থেকে শুরু করে পৃথিবীর তাবৎ প্রতিভাবান মানুষরা বলেছেন পরিশ্রম হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রতিভা নয়। আমরা অনেক মেধাবী লোককে হারিয়ে যেতে দেখেছি যারা পরিশ্রম করতে পারেনি বলে টিকে থাকতে পারে না। সুতরাং আপনি যদি টিকে থাকতে চান, লেগে থাকতে চান, আপনি যদি উইনার হতে চান, জিততে চান যে কোনো কিছুতেই, আপনাকে অবশ্যই লেবারাস হতে হবে, পরিশ্রমী হতে হবে। এটা কোনো বিকল্প নাই, এটা কোনো বিকল্প মেডিসিন নাই, এটা কোনো বিকল্প সাজেশন নাই। দেন আপনার লেগে থাকা, লেগে থাকা মানে হচ্ছে লেগে থাকা। একটা পরীক্ষা দিলাম, ফেল করলাম, আরেকটা পরীক্ষা দিই। আমরা অনেকে হয় কি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর ফেসবুকের পেজ যখন আমরা ঢুকি, আমি একটা দেখলাম পিএসসির সামনে গিয়ে একজন ছেলে নম করে বলতেছে পিএসসি মাপ চাই, দোয়া চাই, আমি আর কোনদিন বিসিএস এর পরীক্ষা দিব না। সত্য হলো 6 মাস পর তাকে আবার বিসিএস এর প্রিপারেশন নিতে হয়, নেক্সট বিসিএস তাকে নক করা শুরু করে দেয়। এটা অনেকটা ওই রকম, চেয়ারম্যান সাহেব একবার জেতার পর তার যে গ্লানি, যেতে আসার কষ্ট, পথ, যন্ত্রণা, এগুলোর পর সে নির্বাচিত হওয়ার পরে বলে আমি আর জীবন ইলেকশন করব না। কিন্তু নেক্সট টাইম যখন আবার ইলেকশন আওয়ার আসে, ইলেকশনের সময় চলে আসে, তখন ইলেকশনের যখন স্লোগান শুরু হয়, ডাকঢোল বাজা শুরু হয়, পত্রপত্রিকা লেখালেখি শুরু হয়, হাটে ঘাটে বাজারে বসে মানুষ যখন ইলেকশন নিয়ে কথা বলে, তার মনের মধ্যে আবার চলে আসে আমার ভাই, তোমার ভাই, তমুক ভাই যেন আমাকে লোকজন বলে। সুতরাং লেগে থাকা। আপনি পরীক্ষা একটা দিলেন, আপনি হতাশ হয়ে ছেড়ে দিলেন মানে আপনি আরেকটা রেস থেকে আবার পিছিয়ে গেলেন। যেখানে শেষ করেছেন সেখান থেকে আপনি পরবর্তী বিষয়গুলো করতে থাকেন, আপনি থামবেন না, থামার কোনো সুযোগ নাই। আনটিল দ্যাট আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। বাদল স্যার যেটাকে বলেছেন, ইফ উই ফল উই উইল ফল ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যেতে হবে। হামাগুড়ি দিয়ে পড়ে যাব, আছাড় খাবো, আমরা আবার হামাগুড়ি দিয়ে চলার চেষ্টা করব, সেই চলার চেষ্টা হবে সামনে যাওয়া, এগিয়ে যেতে থাকা। সুতরাং এই জায়গায় আমাদের কোনো ছেদ করতে পারবে না, এখানে ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা নেই, এখানে হাল ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই। আমরা ইউনিভার্সিটি কলেজ থেকে গ্রাজুয়েট হয়ে বাংলাদেশে উই আর দি মোস্ট প্রিভিলেজড পার্ট অফ দি সোসাইটি। এই সমাজে আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি ওরা আমরা অনেক বেশি সুবিধা পেয়েছি সমাজ থেকে। আমাদের অনেক দুঃখ আছে, বেদনা আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু আমাদের প্রাপ্তি এর তুলনায় অনেক অনেক বেশি। অনাদরে আমাদের অনেক মেধাবী, অর্থের অভাবে অনেক সম্ভাবনাময় ছেলে মেয়েরা ঝরে গেছে। সেই জায়গায় আমরা আল্লাহ রহমতে গ্রাজুয়েশন করেছি, এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি। আমরা তো শুধু না পাওয়ার বেদনা নিয়ে আউতাস করি। আমাদের প্রাপ্তির লিস্ট আমাদের করা উচিত, এবং এই প্রাপ্তির লিস্টটাকে আরো দীর্ঘায়িত করার জন্য আমাদের লেগে থাকতে হবে। লেগে থাকার জায়গায় আমাদের কোনো ছাড় নাই, কোনো জায়গায় আমাদের কোনো এন্ড হবে না। মৃত্যু কেবল আমাদেরকে থামাতে পারে, এর আগে পর্যন্ত নয়। সুতরাং আমি বলবো ডিটারমিনেশন, আপনার একটা স্ট্রং ডিটারমিনেশন দরকার যে আমি 41তম বিসিএস এ যারা সফল হবে, যেই 2000, আমি আমার নামটাই 2000-এর একজন হবে। যারা 42তম বিসিএস এ যারা অফিসার হবেন, ক্যাডার অফিসার হবেন, তাদের মধ্যে যত কম সংখ্যক
থাকুক না কেন, ওখানে আমার একটা পজিশন চাই। এটা আপনি কি এই ডিটারমিনেশন, এবং এটা সম্ভব। শ্রদ্ধেয় বাদল স্যার আপনাদেরকে গত ক্লাসে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের ক্লাসে বলেছিলেন আপনি বেল সকালে ওঠার জন্য বেল দিয়ে রাখবেন না যদি আপনি মেনটেন করতে না পারেন। আপনি নিজের সাথে সকালবেলা নিজে একটা কথা রাখতে না পারার প্রতিশ্রুতি দিয়ে আপনি শুরু করবেন না দিনের শুরু। আপনি তখনই বেল দেবেন যখন আপনি নিশ্চিত জানবেন আপনি সকালে ওই বেলের সাথে সাথে উঠে যেতে পারবেন। সো আপনাকে লেগে থাকতে হবে। নেক্সট হলো, আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আমার হয়তো আর একটা বা দুইটা স্লাইড আছে, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। বিসিএস পরীক্ষা ও বয়স। আমাকে যদি বলা হয়, আমাকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি বিসিএস ক্যাডার হতে চাই, রাইট, আমি আই টুক এ ডিসিশন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি বিসিএস ক্যাডার অফিসার হব। আজকের এই যে 1 ঘন্টা 25 মিনিটের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা কোনটি, আমি বলবো আমার এই পয়েন্টটা, বিসিএস পরীক্ষা ও বয়স। দেয়ার আর থাউজেন্ডস অফ আনসার্স, যেখানে বলা হয়, যখন বলি তোমার বয়স কত, সে বয়স বলার আগে আমাদেরকে, আমরা যেহেতু বিসিএস নিয়ে কাজ করি, আমাদেরকে বলে স্যার আমার বয়স 26, আমি আরো 4 বার বিসিএস পরীক্ষা দিতে পারবো। আমার বয়স 27, আমি আরো 3 বার বিসিএস পরীক্ষা দিতে পারবো। এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে হিসাবের মধ্যে। যখন আপনার বয়স হচ্ছে 26, যখন আপনি বলছেন আরো 4 বছর পরীক্ষা দিতে পারবেন, আসলে আপনি 5 বছর নষ্ট করেছেন। আপনার বাংলাদেশের সরকারি চাকরিতে সিভিল সার্ভেন্ট হিসেবে ঢোকার সর্বনিম্ন বয়স হচ্ছে 21, সর্বোচ্চ বয়স হচ্ছে 30, ব্যতিক্রম ছাড়া। 21 এবং 30 এর মধ্যে আপনাকে 21-এ শুরু করতে পারবেন, 30-এ শেষ করতে হবে। একটু খেয়াল করেন তো, 59-এ গিয়ে আমাদের এজ শেষ হয়, আমাদের কেরিয়ার এজ শেষ হয় 59 বাংলাদেশের সরকারি হিসেবে। তাহলে যে 30-এ শুরু করে তার চাকরি করার সময় তাকে মাত্র 29 বছর, যে 22-এ শুরু করে তার থাকে 37 বছর। কে না জানে, একটু সাধারণ চিন্তা করে দেখুন, আমাদের বড় বড় প্রমোশন গুলো হয়, আমাদের বেতন বাড়ে হচ্ছে আমাদের কেরিয়ার লাইফের শেষের দিকে এসে। সুতরাং কেরিয়ার লাইফের শেষের দিকে কখন আসবে, যদি আপনি কম বয়সে চাকরিতে ঢুকেন। আমাদের শ্রদ্ধেয় বাদল স্যার, ফাউন্ডার অফ মার্চ ফরওয়ার্ড, মানবিক উদ্যোক্তা, বাংলাদেশের মহাত্মা গান্ধী, উনি বাংলাদেশে সিভিল সার্ভিসে জয়েন করেছিলেন অনলি 22 বছর বয়সে। আপনি দেখবেন, আপনি যদি 23 বছর বয়সে চাকরিতে ঢুকেন আর আপনার বন্ধু যদি 28 বছর বয়সে চাকরিতে ঢুকে, আপনি শেষের দিকে দেখবেন একজন হয়তো ডেপুটি সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি হয়ে রিটায়ারমেন্টে যাবে, আর আপনার আরেকটা প্রমোশন হবে। আপনার প্রমোশনের জন্য আপনি যদি বেশি প্রমোশন চান, এই যে চাহিদা সোপান তত্ত্ব, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, বা আপনার সর্বোচ্চ অ্যাচিভমেন্টে যদি আপনি পৌঁছাতে চান, সাবস্ক্রিপশন করতে চান, তাহলে আপনাকে কম বয়সে চাকরিতে ঢুকতে হবে। এখন কম বয়স মানে কোনটা? যার 26 হয়ে গেছে সে তো আর 20-22 ফেরত নিয়ে আসতে পারবে না। 26তম বছরটাই যেন তার লাস্ট হয়। তার চেষ্টাটা, পরিশ্রমটা, তার লেগে থাকা, তার আবার ফরওয়ার্ডে যাওয়ার যে প্রাণান্তকর মার্চ ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই কাজটা কিন্তু যার যখন শুরু হয়েছে তখনই করুন। যারা 42 বিসিএস পরীক্ষা দিবেন, যারা 43 বিসিএস পরীক্ষা দিবেন, বা আপকামিং 44 বিসিএস পরীক্ষা দিবেন, আমার ছোট ভাই বোন যারা আছেন তাদেরকে আমি বলবো, বয়সটা হচ্ছে হেনরি ফেওল, যাকে অ্যাডমিনিস্ট্রেশনের জনক বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিন্সিপালস, উনি 14টা নীতি দিয়েছেন প্রশাসন বা ব্যবস্থাপনার। সে হেনরি ফেওল তার 1911 সালের দিকে একটা লেখায় উনি বলেছিলেন যে ক্লোজ কেরিয়ার লাইফে যেতে চায়, সার্ভিস লাইফে যেতে চায়, তার উচিত হচ্ছে কম বয়সে চাকরিতে ঢোকা। আপনি 22-এ চাকরিতে ঢুকলে 37 বছর, 21-এ ঢুকতে গেলে 39 বছর, 30-এ ঢুকলে মাত্র 29 বছর। আপনি তো বিসিএস ক্যাডার অফিস, আপনি যে সেক্রেটারি হবেন, এডিশনাল সেক্রেটারি হবেন, আপনার তো 30 ঊর্ধ্ব বয়স লাগবে। বাংলাদেশে যারা ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন কেউ 33 বছরের নিচে চাকরি করে হন নাই। দ্যাট মিনস আপনি যদি ওইরকম বড় ধরনের স্বপ্ন, ওই ধরনের বড় ইচ্ছা, আকাঙ্ক্ষা, উচ্চাবিলাস যদি আপনার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এই যে বিসিএসটা আপনি পেলেন 41, আপনাকে অবশ্যই একটা ফ্রুটস বের করতে হবে 41তম বিসিএস। যারা 42 বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে 42তম বিসিএস এ আমাকে কিছু হতে চলেছে, আমাদেরকে 42তম বিসিএস এ একটা কিছু করে ফেলতে হবে।
যিনি 43তম বিসিএস দেব, যারা আমরা এখনো গ্রাজুয়েশন শেষ করি নাই, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়ছি, ওরা এমন এক ভাবে প্রিপারেশন নেন যাতে 43তম বা 42 আপনার ফার্স্ট বিসিএস এই আপনার সোনার হরিণের দেখা পান। প্রথম বিসিএস আপনি ক্যাডার অফিসার হবেন। আপনি 21, 23 বছর বয়সে ঢুকতে পারলে আপনার বিশাল পথ রয়েছে সামনে, মাইলস টু গো। আপনি এই ক্যারিয়ার সার্ভিসে আপনার অনেক প্রাপ্তি আপনার যুক্ত হবে। যত কম বয়সে আপনার অ্যাচিভমেন্ট গুলো হওয়া শুরু হবে, তত আরো 10 দিক। আমরা তো শুধু চাকরি করব না, শুধু লেখাপড়া করব না, আমাদের অনেক দিক আছে। আমাদের ব্যক্তি পরিবার আছে, আমাদের সমাজ পরিবার আছে, পরিবার গঠনের বিষয় আছে, আমাদের আরো আরো সামাজিক দায়বদ্ধতার জায়গাগুলো আছে। আমরা এনজয় করতে পারবো কখন? যখন আমরা সময়ের মধ্যে সবকিছু পাবো। যারা ফ্রেশ মাইন্ডে চাকরিতে ঢুকবে, ওরা দেশকে কন্ট্রিবিউট করতে পারবে, সার্ভ করতে পারবে বেশি, এটা মানুষের জন্য বেশি কাজ করতে পারবে, বেশি উদ্যমের সাথে কাজ করতে পারবে। সো এটা নিয়ে আমি আরো কথা বলবো ইনশাল্লাহ সুযোগ হলে সামনে। আমি আপনাদের সবাইকে বলবো, বি ভেরি ক্যালকুলেটিভ। যারা যে কোনো সার্ভিসে ঢুকতে চান, কম বয়সে, কত দ্রুত কম বয়সে চাকরিতে ঢোকা যায়, প্লিজ এই বিষয়টা আপনারা একটু কেয়ারফুলি নেবেন। পরে আমি আমার আলোচনার একেবারে শেষ দিকে এসে আপনাদেরকে হয়তো আর 2 মিনিট কথা বলবো, 1-2 মিনিট আমার কথাগুলো একটু শুনুন প্লিজ। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের যোগাযোগটা বেসিক্যালি হবে আপনাদের সাথে পেজ এবং গ্রুপের মাধ্যমে। আমরা আমাদের যারা ফোন নাম্বারগুলো ইউজ করে, ওদের অবস্থাটা খুবই টালমাটাল হয়ে গেছে। এমনিতেই আমাদের নতুন করে শুরু, আমাদের কিছু ম্যান পাওয়ার সংকটও আছে, আমাদেরও গুছিয়ে নিতে সময় লাগতেছে। বা আপনারা যেভাবে এগিয়ে আসছেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দের সাথে এগিয়ে আসছেন, আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন, তাদেরকে বলি, পোস্ট, গ্রুপ এবং পেজের পোস্টগুলো না পড়ে আপনারা প্লিজ আমাদেরকে ফোন দেবেন না, প্লিজ আমাদেরকে টেক্সট করবেন না। পেজ এবং গ্রুপ ভিজিট না করে আপনারা ওখানে কমেন্টে যোগ দেবেন না প্লিজ। কিছু বিষয় আপনারা মন খারাপ করবেন না, আমি তো আপনাদের একজন বড় ভাই। আপনাদের বারবার পোস্টে বলা হচ্ছে আপনাদেরকে ইমেলে পাঠানো হবে, অথবা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা আমাদের এই মোবাইল নাম্বারে দেন। আপনারা কমেন্টে গিয়ে সমানে সবাই নিজের ইমেল অ্যাড্রেস দেওয়া শুরু করেছেন। ইমেল খুবই সেন্সিটিভ একটা ইস্যু। ইমেল তো আমরা কমেন্টে চাই নাই। আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যারা যারা আছে বারবার বলে দিচ্ছি, এখানে না, এখানে না, আপনারা মোবাইলে পাঠান। আপনারা সমানে কমেন্টে লিখে দিয়ে আসছেন। আমরা গ্রাজুয়েশন শেষ করতে যাচ্ছি, শিক্ষিত লোকজন, আমাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। আমাদের ফেসবুক পেজে রেগুলার কানেক্টেড থাকতে হবে, গ্রুপে রেগুলার কানেক্টেড থাকতে হবে। আপনি দেখবেন আমাদেরকে ফোন দেওয়ার দরকার হবে না। আমরা আপনাদের প্রয়োজনগুলো সম্পর্কে যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে সম্ভব আমরা পেজ এবং গ্রুপ এগুলো দিয়ে দিই। আর আমরা যেহেতু নতুন ভাবে শুরু করেছি, আমাদেরও সবকিছু বুঝে উঠতে একটু সময় লাগছে। এটা তো আমাদের জন্য একটা নতুন এরা, নতুন যুগে প্রবেশ, অনলাইনের মাধ্যমে এই সার্ভিসটা দেওয়া। সুতরাং আমাদেরকেও অনেক কিছু শিখে নিতে হচ্ছে। আপনারা প্লিজ 7টায় দিবে বলাতে 7টা 1 হতে না হতেই সবাই টানা ফোন করে যাওয়া, যে ফোন রিসিভ করছে তার দিকেও একটু মানবিক দৃষ্টিভঙ্গি রাখবেন। আসুন মায়া ছাড়ায় আমরা বলি, তাহলে একটু দায়িত্ব। আপনারা যদি পেজটা পড়েন, গ্রুপটা পড়েন, বিলিভ ইট, আপনাদের 95% প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন। আমাদেরকে ফোনে বা মেসেঞ্জারে বা মোবাইলে ইনবক্সে এগুলো জানানোর দরকার হবে না। প্লিজ আপনারা একটু পেজ এবং গ্রুপে কানেক্টেড থাকবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, গ্রুপে আপনারা যেগুলো মনে হবে শিক্ষণীয় পোস্ট, গুরুত্বপূর্ণ বা নিয়োগ সার্কুলার, এগুলো আপনারা গ্রুপে দেন। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে সেগুলো অ্যাপ্রুভ করা হবে। কিন্তু যেগুলো আমাদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের যে কাউকে বা টোটাল মার্চ ফরওয়ার্ডকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এই মেসেজগুলো আপনারা দিবেন, যেটা দিবেন ওটা মনে মনে আস্তে আস্তে আমাদের জন্য এটা দোয়া হয়ে যাবে, আমাদের জন্য শুভেচ্ছা হয়ে যাবে। আপনাদের এগুলো নতুন করে আবার এটা কি পোস্ট দিয়ে এটা করার দরকার হবে না। প্লিজ আপনারা এই জিনিসটা একটু যত্নবান হবেন। আমাদের জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নাই। আমাদের কোনো কাজ যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের শুভেচ্ছা জানাবেন। এই সার্ভিসটা, এটা যেহেতু একটা ফ্রি অফ কস্ট একটা সার্ভিস, এটা যাতে আরো বেশি আমাদের তরুণ সমাজের কাছে পৌঁছায়, সেই জন্য তাদেরকে কানেক্টেড করুন। আমাকে একটা মেসেজ করাচ্ছি, আপনি আরেকজনকে এখানে ইনভলভ করুন। বাদল সৈয়দ স্যারকে একটা মেসেজ দেওয়াচ্ছি, আপনি
এখানে নতুন একজনকে গ্রুপে ইনভাইট করে কোন একজন তরুণ তরুণী ভাই বোনের আপনি উপকার করুন, তাকে একটা গাইডলাইন পাওয়ার একটা ব্যবস্থা করে দেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা দোয়ার কাজ হবে, তার জন্য একটা সুযোগ হবে। হয়তো আমাদের এখানে কারো লেকচার, কারো বক্তব্য, কোনো একটা কোর্স মিডিয়ার পরে একজন আনন্দ পেতে পারে, তার কোনো উপকার আসতে পারে, কাজে আসতে পারে, মনে রাখবেন। আর বিশেষ করে মনে রাখবেন, শ্রদ্ধেয় বাদল সৈয়দ স্যার নিজে একজন ক্যারিয়ার সিভিল সার্ভেন্ট সিনিয়র, তার অনেক দায়িত্ব থাকে। আপনার প্রতি মুহূর্তে যদি প্রশ্ন কমেন্ট তাকে করতে চান, এটা তার জন্য এটা কঠিন হয়ে যায় সবসময় করা। উনি তো রেগুলার থাকেন, আমাদেরকে চেষ্টা করেন, আমাদেরকে সবসময় একটা সহায়তা দেওয়ার চেষ্টা করেন। আপনার এগুলো একটু মনে রাখবেন। ফোন করার ক্ষেত্রে আপনি আগে পেজ এবং গ্রুপ একটু ভিজিট করবেন। ফোন করবেন, দরকার হলে করবেন না কেন, অবশ্যই করবেন। মেইলের ক্ষেত্রে একটু বলি, আপনারা যারা আমাদেরকে মেল দিয়েছেন, আমরা যখন চেক করতে গেলাম, বিলিভ ইট, 1/3 ইমেল অ্যাড্রেস ভুল। শুদ্ধ দিয়েছে বলে বারবার ফোন করা একজন মানুষ, 3বার ফোন করা একজন মানুষকে আমি যখন তাকে বুঝালাম, ভাই তোমার শুদ্ধটা কোথায় হলো, gmail.com, ডটটা না দিলে তোমার এটা কি শুদ্ধ হলো? আপনি লিখতেছেন বাবর খান, বাবরের আর কোথায় চলে গেছে, বাবা খান হয়ে গেছে। আপনার ইমেলটা আমরা করেছি, সেন্ড করেছি, এটা কি আপনার কাছে যাবে? যাবে না। সুতরাং ইমেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমেল নিয়ে এরকম হেলাফেলা এটা মোটেও উচিত হয় নাই আপনাদের। আর ইমেল কখনো সেন্সিটিভ জায়গায়, মানে অনাকাঙ্ক্ষিত জায়গায় দেবেন না। কমেন্ট খোলা জায়গায়, উন্মুক্ত জায়গায় ইমেল দেওয়ার বিষয় নেই, মানে একটা সিকিউরিটি অ্যাসপেক্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যাই হোক, শুরুর দিকে আমাদেরও অসুবিধা হয়, এটাও ঠিক। তারা আমাদেরকে আপনারা অনেক সহযোগিতা করেছেন, দু একজন একটু বিরক্ত করলেও অনেকেই তো আবার সহযোগিতা করেছেন, সমর্থন করেছেন, এটা ভালো। আমরা চাই না একটা লোককেও আমাদের গ্রুপ থেকে, পেজ থেকে রিমুভ করতে, বিলিভ ইট। কিন্তু আপনারাও এমন একটা দায়িত্বপূর্ণ আচরণ করুন যেন এটা চিন্তাও আমাদের করতে না হয়। আপনারা সকলেই আমাদের ভাই বোন, ইয়াঙ্গার ভাই বোন। বাদল সৈয়দ স্যার তো আপনাদেরকে বলেন যে আপনারা তার বাচ্চা। সুতরাং আপনাদের একজনকেও মন খারাপ করে রিমুভ করা, ডিলিট করা কোনো পোস্ট, এটা আমাদের ইচ্ছার মধ্যে টোটালি নাই। আমরা কোনো একটা পোস্ট ডিলিট করতে বা রিমুভ করার সময় 3বার চিন্তা করি, আপনার মনোজগতে একটা কষ্ট হতে পারে। এটা আমাদের, এটা কোনো প্রথাগত কোচিং সেন্টার নয়, এটা কোনো বিজনেস সেন্টারও নয়। সুতরাং আপনারা একটু দায়িত্বশীলতার সাথে গ্রুপ এবং পেজ অ্যাক্টিভিটি গুলো বজায় রাখবেন। প্লাস এখানে অনেক সিনিয়র সিভিল সার্ভেন্ট আছেন, বিভিন্ন উদ্যোক্তা আছেন, প্রাইভেট সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ প্রথিত যশা লোকজন এখানে আছেন। আপনারা যত সুন্দর একটা মেসেজ করবেন, কমেন্ট করবেন, ভালো কিছু পোস্ট করবেন, এটা দেখবেন ওদের চোখে পড়বে। আপনার একটা কমেন্ট, আপনার একটা পোস্ট, আপনার একটা দৃষ্টিভঙ্গি, আপনার একটা সমাধান চিন্তা, তাদের কারো চোখে পড়া মানে আপনি এমপ্লয়ারের চোখে পড়ছেন। আর নেতিবাচকতা পরিহার করুন। প্রশ্ন করার সময়ও, নেগেটিভ ফিডব্যাক দেওয়ার সময় এটা কিভাবে একটু সুন্দরভাবে, মোলায়েমভাবে, একটু কৌশলের সাথে দেওয়া যায়। আমি আমার ইমেলে পিডিএফ কপি পাই নাই, এটা একটা অভিযোগ হয়ে গেল। স্যার আমার মেইলের পিডিএফ কপিটা একটু একটু কি দেখবেন প্লিজ? তো আমি এখনো পাই নাই, যদি স্যার একটু দেখতেন। মানে এইভাবে কথাগুলো বলা যায়, নেগেটিভ ভাবে নয়। আমরা যেহেতু শিক্ষিত মানুষ, অবশ্যই আমরা কৌশলী হব, ফর্মাল হব। এই বিষয়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই, সহযোগিতা চাই আপনাদের সবার কাছ থেকে। আর আপনারা সকলেই প্রায় 2 ঘন্টার এই আলোচনা, 1 ঘন্টা 37 মিনিটের আলোচনা মনোযোগ দিয়ে শোনাচ্ছেন, সক্রিয়ভাবে কমেন্ট বক্সে অ্যাক্টিভ থেকেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিসিএস প্রিপারেশনের প্রথম দফার আলোচনা আমরা আজকে করলাম। নেক্সট যেদিন আসবো সেদিন আমি দ্বিতীয় দফা, আমরা পার্ট বাই পার্ট কতগুলো বিষয় আমরা নিয়ে আসবো। সুতরাং আপনারা একটু সাথে থাকবেন, শুনবেন, নিজেদের ইয়াঙ্গার ভাই বোনদেরকে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা বিসিএস পরীক্ষা বা বিভিন্ন কেরিয়ার বা উদ্যোক্তা নিয়ে কাজ করবেন, তাদেরকে আমাদের সাথে কানেক্টেড করবেন। এই থাকলো, আশাবাদ থাকলো। আর আমাদের শিডিউলগুলো, আমরা শুরুর দিকে শিডিউলটা আমরা হয়তো আপনাদেরকে একসাথে দিয়ে দিতে পারি নাই, আমরা খুব শীঘ্রই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আগামী পরশুদিন, আজকে 7 তারিখ, পরশুদিন 9 তারিখ 8টা 20 মিনিটে, রাত 8টা 20 মিনিটে আপনাদের আন্তর্জাতিক সম্পর্কের প্রথম ক্লাস হবে। এবং কোনো ভিন্ন, মানে কোনো অসুবিধা না হলে ওই দিন আপনাদের সাথে ক্লাস কন্ডাক্ট করবেন, আপনাদের ক্লাস পরিচালনা করবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত ডিরেক্টর জেনারেল ফরহাদুল ইসলাম স্যার, ফরহাদুল ইসলাম স্যার। আপনারা নিজেরা থাকবেন, বন্ধু বান্ধবকেও সাথে রাখবেন, এই আহ্বান জানাই।
আর আজকে যে আলোচনা হলো এটার সার সংক্ষেপটা, একটা বুক লিস্ট আর কিছু টুকটাক পয়েন্ট, এই বিষয়গুলো আপনারা কালকে সকাল 10টার মধ্যেই, রাতে পারলে আমরা দিয়ে দিব, তারপর একটু সময় চেয়ে নিচ্ছি, সকাল 10টার মধ্যেই আমাদের গ্রুপে আপলোড করা পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ইমেইলে যারা দিয়ে রেখেছেন, ইমেইলে আমাদের তথ্যগুলো আপনারা একেবারে স্মুথ ভাবে পাবেন 21শে সেপ্টেম্বর থেকে। এর আগে ইমেল, আমরা সবগুলো ইমেল নিয়ে চেক করতেছি, একেবারে ইচ অ্যান্ড এভরি ইমেল আমরা চেক করে নিচ্ছি, সুতরাং আমাদের একটু সময় দরকার হবে, এটা নিয়ে আমাদেরকে প্লিজ বোদার করবেন না। 21শে আগস্ট থেকে 21শে সেপ্টেম্বর থেকে আপনারা নিয়মিত ইমেলে আপনাদের সাথে আমাদের যোগাযোগ হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।